ফারুক আর আমি পাশাপাশি ঘুমাচ্ছি, সে ফারুককে ডাকতেছে আলমগীর করে। বলে তোদের দুজনের তো একরকমই রাখে কি, ফারুক আমার বড় ছেলে, তুই আমার ফারুকের ছোট ভাই। ববিতা ম্যাম তো আমার ফ্রেন্ড, 30-35টা ছবি করেছি। আমি ছবি করেছি শাবানার সাথে বেশি। নায়িকারা নাকি আপনাকে খুব পছন্দ করতেন। অত্যন্ত দুঃখের বিষয় যে নায়িকারা আমাকে কোনোদিন বলেনি, না শাবানা, না কবরী, না ববিতা, না রোজিনা, কোনো নায়িকা বলেনি। পরিমণিও মানে চান যে তিনি আপনার নায়িকা হবেন। আরে আমি তো এক পায়ে দাঁড়ানো। আসলে আমরা অভিনেতারা অভিনয় করি, এই যে আমার ভালো মানুষটা যারা দেখছে, এটা আমার একটা অভিনয়। একজন অভিনেতা এক জন্মে কেন, শত জন্মেও 100% ভালো অভিনেতা হতে পারে না। কিছু মানুষ আছেন যাদের পরিচয় দিতে গেলে শুধু নাম বললেই হয় না, কারণ তাদের নামের ভেতর আড়াল হয়ে থাকে একটি সময়, একটি আবেগ, একটি ইতিহাস। বাংলা চলচ্চিত্রের পর্দায় তিনি কখনো প্রেমিক, কখনো বীর, কখনো ন্যায় বিচারের প্রতীক। কিন্তু বিস্ময়ের বিষয়, পর্দার সেই নায়ক আর বাস্তবের মানুষটির মধ্যে খুব বেশি পার্থক্য নেই, কারণ সিনেমার নায়কদের মতোই তার বাস্তবের চরিত্র লার্জার দ্যান লাইফ। জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি আমাদের শিখিয়েছেন নায়ক হওয়া শুধু পর্দায় নয়, জীবনের প্রতিটি লড়াইয়েও সম্ভব। প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাই মাছরাঙা টেলিভিশনের বিশেষ আয়োজন স্টার নাইটে। আর আজ 3 এপ্রিল দিনটি বিশেষ, কারণ আজ একটি কৃতজ্ঞতার দিন, ভালোবাসার দিন, একজন জীবন্ত কিংবদন্তিকে হৃদয়ের ভেতর থেকে ধন্যবাদ জানাবার দিন। আজ তার জন্মদিন। তিনি বাংলা চলচ্চিত্রের অমর নায়ক, আমাদের গর্ব, ওয়ান অ্যান্ড অনলি দ্য আলমগীর। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম স্যার, প্লিজ বসুন। স্যার, আমি কি একটা গান করতে পারি? তোমার গান গাইতে ইচ্ছা করছে? হ্যাঁ, এই মুহূর্তে ইচ্ছে করছে। করো। আম সরি, আমি যদিও শিল্পী না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আলমগীর স্যার, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আপনার জন্মদিন, একই সঙ্গে আজকের দিনটি কিন্তু জাতীয় চলচ্চিত্র দিবস। এই বিষয়টি আপনি কতটা উপভোগ করেন? এটা ভালোই লাগে। আমি চলচ্চিত্রের মানুষ। আমি বেসিক্যালি চলচ্চিত্র পরিবার থেকে আসা, কিন্তু আমার বাবা একজন চলচ্চিত্র প্রযোজক ছিলেন এবং বাংলাদেশের যে প্রথম বাংলা ছবি মুখোমুখোশ, সেটারও অন্যতম প্রযোজক ছিলেন। তো সেখান থেকে এসেছি। তো 3রা এপ্রিল চলচ্চিত্র দিবস, সেখানে 3রা এপ্রিল আমার জন্মদিন। ভালোই লাগে, এটা ভালো লাগে। অন্য সময় আপনার জন্মদিনের সকালটা কিভাবে শুরু হয়? খুব বেশি একটা যে এনজয় করি বা খুব বিরাট করে আমি এটাকে সেলিব্রেট করি, সেই ধরনের ব্যাপার কিছু নেই। ছোট থাকতে বাবা মা করতো খুব, সেটা খুব এনজয় করতাম। যখন 4, 5, 6-এ পড়তাম, তখন বন্ধু বান্ধব আসতো, কারো মাথায় ওই লম্বা টুপি, এটা সেটা মিলিয়ে মালা টালা খেলনা, এরা প্রচন্ড আনন্দের ব্যাপার ছিল। এখন মনে হয় যে একটা বছর তো গেল, একটা বছর চলে গেল না? হ্যাঁ, নিশ্চয়ই। কারণ সবারই টার্গেট থাকে, কেউ তো বেসিক্যালি টার্গেট কিন্তু কারো নাই। কে কতদিন যাবে, যে আজকের জন্মদিন আছি, পরের জন্মদিন কোথায় আছে আমি জানি না তো। হ্যাঁ,
তা আমি এরকম একটা টার্গেট করেছি। আমার সবসময় আমি পজিটিভ মাইন্ডেড মানুষ, ভীষণ রকম প্রচণ্ডভাবে পজিটিভ মাইন্ডেড মানুষ। তা আমার টার্গেট হলো 100। 100 তো আমার আরো 23 বছর বাকি আছে। আমরা চাই সেটা আরো ছাপিয়ে যাক। এবার অন্য প্রশ্ন, এবারের জন্মদিনে নিজের জন্য আপনার রেজুলেশন বা উইশ কি? আমি বরাবর একটি কথা বলি যে আমি নই, আমরা সবাই মিলে এই দেশটাকে ভালোবাসি, এই দেশটাকে গড়ে তুলতে চেষ্টা করি। বাহ। এমনিতে প্রতিদিন সকালে কি বলে নিজেকে ইন্সপায়ার করেন? টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, কোনো কিছু চিন্তা করে উঠি না। আমি জাস্ট উঠে যাই, উঠে বসি, একটু লেট উঠি যেহেতু আমি সকালবেলা নামাজ পড়ি। তো আমার আবার ঘুমালে উঠতে একটু লেট হয়, 9টা সাড়ে 9টার সময় উঠি। তখন ব্রেনে অফিস থাকে যে কখন রেডি হবো, অফিসে যাব, এছাড়া তেমন কিছু একটা ভাবি না। আমি টেনশন ফ্রি। মানে প্রচণ্ড টেনশন যদি আমার জীবনে দিয়ে দেয়া হয়, আমি তারপরে ঘুমাতে পারবো। বাহ। স্যার, আপনি যখন চলচ্চিত্রে অভিনয় শুরু করেছিলেন সেই সময় চিত্রালীতে একটা সাক্ষাৎকার ছাপা হয়েছিল যার শিরোনাম ছিল আমি আলমগীর জয়যাত্রার পথে নেমেছি। প্রায় 54 বছরে 230টি সিনেমা করার পরও সেই জয়যাত্রা আজও চলমান। নিজেকে কতটা সফল মনে করেন? চলচ্চিত্রে জয়যাত্রার পথে নেমেছে, এটা আমাদের এক বিখ্যাত সাংবাদিক উনি লিখেছিলেন, আহমেদুজ্জামান চৌধুরী, যাকে আমরা ছোট করে ডাকতাম আজা চৌ। উনি ইন্টারভিউটা দিয়েছিলেন সেই যুগে। কোয়ার্টার পেজ ইন্টারভিউ অফ চিত্রালী, ওটা একটা অস্বাভাবিক ব্যাপার, বিশাল ব্যাপার আমাদের জন্য। নতুন আর্টিস্ট, তখনও কোনো ছবি রিলিজ হয়নি। তো আমি আলমগীর জয়যাত্রার পথে নেমেছি, এটা কিন্তু একটা ইনডাইরেক্টলি আমার ভিতর একটা মানে কোথায় যেন একটা ইন্সপিরেশনের মতো কাজ করেছে। চলেছি, কাজ করেছি। তারপরে হয়তো 20-25 বছর পরে উনি আবার একটা ইন্টারভিউ নিয়েছিল, তখন উনি সেম ওই টাইটেলটা দিয়ে লিখেছিল যে আমি আলমগীর এখনো জয়যাত্রার পথে চলছি। এখন এই মুহূর্তে আর জয়যাত্রার পথে নেই, কারণ অভিনয়টা আর করছি না। আমি এখন করছি না কারণ কোথায় যেন একটা ছন্দ পতন হয়েছে। গানে যেমন সুর, তাল, লয়, ছন্দ সব থাকে, অভিনয়েও কিন্তু আছে। আমার যেন কোথায় মনে হয় আমি সুর, তাল, লয়টা হারিয়ে ফেলেছি অভিনয়ের ক্ষেত্রে। হ্যাঁ, তো এর জন্য ভয় করে অভিনয় করতে। এই কিছুদিন আগে আমার কাছে গিয়াসউদ্দিন সেলিম এসেছিল। আমি গিয়াসউদ্দিন সেলিমকে বলেছিলাম যে সেলিম, আমার না ভয় হয় যে তোমরা আমাকে যেভাবে চিন্তা করে নিচ্ছ যে ওনার কাছ থেকে একটা ভালো অভিনয় পাবো, আমার ভয় হয় আমি সেটা করতে পারবো না। কি বলেন? ও বিশ্বাস করে না, বলে যে কি বলেন ভাই। আমি সত্যি আমার মন থেকে বলছি। এটা শুনে আমিও একটু এই মুহূর্তে একটু আপসেট হয়ে গেলাম। যাই হোক, অন্য প্রসঙ্গে যাব। গানের চিত্রধারণ দিয়ে আপনার ক্যারিয়ার শুরু হয়েছিল। আমার জন্মভূমি সিনেমার সেই গানটি ছিল পায়ের নিচে কোমল মাটির ছোঁয়া। আপনি সবসময় মাটির মানুষ হয়েই কিন্তু থেকেছেন। সব সময় বলেন আমি নায়ক হতে আসিনি, প্রথম দিন থেকে অভিনেতা হতে চেয়েছি। 24 জুন 1972 ক্যামেরার সামনে প্রথম দাঁড়িয়েছিলেন। আজ 3 এপ্রিল 2026। এই 19,641 দিনে অভিনয় জীবনের কি মনে হয় কতটা অভিনেতা হতে পেরেছেন? একজন অভিনেতা এক জনমে কেন, শত জনমেও 100% ভালো অভিনেতা হতে পারে না। কারণ এর ব্যাপ্তি, এর বিশালতা, এর গভীরতা এত বেশি যে এক জনমে সেটা খুঁজে পাওয়া সম্ভব নয়। আমি জীবনে 3-4 দিন খুব ক্লোজলি মিশেছি এই উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ অভিনেতা যাকে বলা হয় দিলীপ কুমার। উনিও বলেছিল যে আলমগীর, আমি কিন্তু শেষ খুঁজে পাইনি এবং কোনোদিন পাবো না। উত্তম কুমারও একই কথা বলেছিলেন। উত্তম কুমার বলেছেন, সুচিত্রা সেন বলেছেন, এবং ম্যাগাজিনে পড়েছি মার্লেন ব্র্যান্ডও বলেছেন, অভিনয়ের শেষটা খুঁজে পাওয়া সম্ভব না। আপনি কিছুদিন আগে মজা করে বলেছিলেন, যদিও আমি এটাকে ঠিক মজা বলবো না, বলবো যে বিনয়ের সাথে আপনি বলেছিলেন আমি এখনো অভিনেতা হতে পেরেছি কিনা জানতে ইচ্ছে করে। উত্তর পেতে চান? জানতে ইচ্ছে করেন। আমি জানি যে আমি এখনো 100% অভিনেতা হতে পারিনি।
এটা তো আপনার ভাবনা, কিন্তু চলচ্চিত্র পরিচালকেরা কি ভাবছেন বা এটা নিয়ে কি বলেন, চলুন একটু দেখে নেই, পর্দায় চোখ রাখি। চল, ওনারা কি বলেছে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, লেটস হ্যাভ এ লুক স্যার। একটি সিনেমার নানা রকম উপাদান থাকে, সবচেয়ে বড় উপাদান হলো শিল্পী, যাদের মাধ্যমে পরিচালক তার গল্প, তার ভাবনা দর্শকের সামনে শেয়ার করে। তে আমরা একজন শিল্পীর কথা বলছি, যিনি নায়ক আলমগীর। তিনি অত্যন্ত মেধাবী, অত্যন্ত পরিশ্রমী এবং পরিচালকদেরকে সহযোগিতা করার জন্য তার আপ্রাণ চেষ্টা থাকে। তো এই শিল্পীর এই গুণটায় অনেক সময় ছবি সাফল্য আসে এবং চলচ্চিত্রের দর্শকরাও ছবিটাকে গ্রহণ করে আর কি। এই গ্রহণযোগ্যতার কারণে শিল্পী চিরস্থায়ী একটা দর্শকের ভালোবাসা পেয়ে যায়। আলমগীর সাহেব তেমন একজন শিল্পী যাকে এইভাবে আমরা মূল্যায়ন করতে পারি। বিধায় শুধু আলমগীর সাহেব আমার কাছে প্রিয় না, এদেশের অনেক জ্ঞানী গুণী মেধাবী এবং সিনিয়র পরিচালকদের কাছে আলমগীর সাহেব সত্যিকার অর্থে একজন পছন্দের শিল্পী। শিল্পীদের শুধু সিনেমা অভিনয়ের গুণ থাকলেই হয় না, একটি বড় গুণ থাকতে হয়, সেটা হলো সে সামাজিক কিনা, সামাজিক মর্যাদা তার আছে কিনা, মানবিক বোধ আছে কিনা এবং সে মানবিক কিনা আর কি। আমরা আলমগীর সাহেবকে যদি একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখি, মানুষ হিসাবে দেখি, সত্যিকার অর্থে সে একটা মানবিক মনের একটা মানুষ। চলচ্চিত্রের সংকটে, চলচ্চিত্রের নানা শিল্পীদের নানা সংকটে সে সবসময় আলমগীর সাহেব উপস্থিত থাকেন, হাজির হন। তো এই যে গুণাবলীর কারণে আমি মনে করি এই মানুষটি শত আয় হোক, এ ধরনের মানুষের আমাদের সমাজের খুবই জরুরি প্রয়োজন আছে। এবং তার এই জন্মদিনে আমার এই বলাটুকুই থাকলো যে আল্লাহ তাকে দীর্ঘ জীবন দান করুন। চলচ্চিত্র নায়ক আলমগীর আমার বন্ধু। আমার 3টি ছবিতে কাজ করেছে। একটি ছবিতে সে শ্রেষ্ঠ নায়কের পুরস্কার পেয়েছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আমি পুরস্কার পেয়েছি শ্রেষ্ঠ পরিচালকের, দেশপ্রেমিক। চলচ্চিত্র অভিনয়ের সময় ওর সবচেয়ে বড় একটা গুণ, অল্প সময়ের মধ্যে গল্পে ঢুকে যেতে পারত। গল্পটা সে নিজের মধ্যে নিতে পারত এবং চরিত্রটাকে সে একেবারে কিভাবে মোল্ড করা যায়, কিভাবে কি উপকরণ দিয়ে সাজানো যায় চরিত্রকে, সেইভাবে সে চেষ্টা করত। এটি তার সবচেয়ে মস্ত বড় গুণ। অনেক সময় আমাকে বলতো, আমাকে শুধু বলে দেন, দেখাবেন না। আমি বুঝতাম দেখালে ওর একটু ক্ষতি হতো, কারণ জাস্ট আমারটা করতে চাইতো, তাহলে কাজী হায়াতের অভিনয় হয়ে যেত। ওর যে একটা স্বকীয়তা ছিল, সেই স্বকীয়তাটা থাকতো না। যদি কারোর দুরারোগ্য ব্যাধি হয়, তাহলে ওর কানে খবর পৌঁছালেই হলো, নীরবে নিভৃতে কাউকে না বলে তার পরিবারের হাতে অর্থ তুলে দেয়। এখনো নিজে কতটুকু পেল, কতটুকু ভোগবিলাসের জীবন যাপন করতে পারলো, সেটুকু বোধহয় বিবেচনা করে না সে। যে পরিমাণ অর্থ দেয়, সেই পরিমাণ অর্থ দিয়ে কিন্তু সে ভোগবিলাসের জীবন যাপন করতে পারত, কিন্তু সে করে না। আলমগীর ভাই সম্বন্ধে আমাকে বলতে বলা হলো, আলমগীর ভাই তো আমার প্রিয় এবং শ্রদ্ধেয় ব্যক্তি। আমরা সপ্তাহে তার স্পন্সরে, তার অফিসে আমরা এখন আড্ডা দেই। আমি, উজ্জ্বল ভাই, সোহেলানা ভাই, শাহ আলম কিরণ সাহেব, এবং উনি প্রতি বৃহস্পতিবার পুরনো যারা আছে, হয়তো কুমিল্লা আছে, নোয়াখালী আছে, এরকম পুরনো ফিল্মের লোক, তাদেরকে সে হাজির করে আমরা আড্ডা দিই। এই আড্ডা প্রিয় লোক। আলমগীর ভাইকে আমরা ব্যবহার করতে পারলাম না, ফিল্ম পিপুল লোক। তার মূল ব্যবহার মানে মূল্যায়ন করতে পারলাম না। তার কিছু ছবি আছে, যেমন আপনি মনে করেন সত্য মিথ্যা, পিতামাতা, তারপরে দেশদ্রোহী, ভাত দে, অসংখ্য কিছু ছবি আছে, প্রায় 50-60টার মতো, যেগুলোর উপর ক্লাস করা উচিত বিভিন্ন ইনস্টিটিউটে। এর আগে আমাদের মেলোড্রামা, যাত্রার মতো অ্যাক্টিং ছিল। সেই ড্রামাগুলা অত্যন্ত সহজ সরলভাবে
খুব স্বাভাবিকভাবে অ্যাক্টিং করত। আলমগীর ভাই এমন একটা আর্টিস্ট ছিল, ফ্যামিলি অডিয়েন্স তার ছবি রিলিজ হলে ফ্যামিলি দর্শক আসতো, দেখতো। একটা স্বাভাবিক অভিনয়, স্বাভাবিক সব কিছু। আলমগীর ভাই প্রচুর অ্যাক্টিংয়ের উপর পড়াশোনা করে, কিন্তু এখনও পড়ে, এবং অভিনয়ের ওপর প্রচুর পড়াশোনা করত, এখনও করে। আর একটা ব্যাপার হলো যে আমি অনেক সামনে আমার শুটিংয়ে দেখতাম যে তার একটা রোমান্টিক সিন করব, সে কিন্তু মেকআপ রুমে গুনগুন করে রোমান্টিক গান গাইতো। ওই মুডটা ডেকে আসে সে এখানে অ্যাক্টিংটা করতো। আবার যদি ড্রামা সিন হয়, স্যাড সিন হয়, সে সব স্যাড গান গাইতো, গিয়ে এই অভিনয়গুলো করতো। খুব রিদমিক আর্টিস্ট। আরেকটা আলমগীর, আমাদের দুর্ভাগ্য, আর একটা আলমগীর ভাই আমাদের চলচ্চিত্রে আসবে না। কি বুঝলেন? আসলে আমরা অভিনেতারা অভিনয় করি, এই যে আমার ভালো মানুষটা যারা দেখছে, এটা আমার একটা অভিনয়। আমি এতটা ভালো লোক না। যাই হোক, আমি অন্য প্রসঙ্গে যাব স্যার। ওকে। আপনার অভিনয়, আপনার হাইট, আপনার হাসির চুলের সবাই আমরা ভক্ত, কিন্তু ব্যক্তিগতভাবে একজন উপস্থাপক হিসেবে আমি আপনার উচ্চারণ এবং বাচন ভঙ্গির খুব ভক্ত। অথচ আমি এমনটা শুনেছি যে শুরুতে নাকি অনেকে বলতো যে আপনার উচ্চারণে ভালো না, উচ্চারণে সমস্যা আছে। আমাকে যখন কুমকুম ভাই দেখলো, একটা স্টুডিওতে দেখলো, উনি বলেছিল আমি অ্যাক্টিং করব কিনা, আমি কিছু বলিনি, আমি চলে যাই। তারপর উনি ঘটনাচক্রে, আমরা তেজগাঁ থাকতাম, আমাদের বাড়িতে এলো, আমাদের বাড়ি ভাড়া নেওয়ার জন্য। তখন আমি জিজ্ঞাসা করলাম, আপনি বাড়ি ভাড়া নেবেন কি, আপনার ফ্যামিলি নিয়ে থাকবেন? তখন উনি বললো যে না, আমি এটা ফিল্মের অফিস করবো। আমি না, তো সেটা সম্ভব না। তখন উনি ওনার কার্ড দিলেন, দিয়ে বললেন যে আমার অফিসে আসবেন, আমার শুটিংটা কিন্তু শুরু হবে 24শে জুন, সো আপনার হাতে সময় কিন্তু বেশি দিন নাই। তো তারপর অনেক চিন্তা করে ফ্যামিলির যারা মুরব্বী ছিলেন, আমার দুলাভাই ছিলেন একজন, আমার বড় বোন ছিলেন, তো এদের সাথে আলাপ টালাপ করে একদিন গেলাম অফিসে। তো সেখানে কথা টথা বলে বেরিয়ে আসছি। তো আমাদের একজন বিখ্যাত অভিনেতা ছিল আশিস কুমার লোহ, সে বলল যে তুমি কোথায় থাকো? আমি বললাম তেজগাঁ স্টেশনের এখানে। বলে আমি তো গ্রিন রোডে যাবো, চলো তোমাকে ওখানে নামিয়ে দিয়ে চলে যাব। তো আমি একটা রিক্সা দাঁড় করালাম, আমি রিক্সায় উঠলাম, আশিস দা রিক্সায় উঠলো, রিক্সা চলছে। আশিস দা কিছু বলেনি, আমিও কিছু বলিনি, রিক্সা কিন্তু আমার বাড়িতে চলে গেছে। আচ্ছা, ও মাই গড। তখন তো লোকজনও কম ছিল, আজকের কথা নয়, এটা 72। ওরা আমাদেরকে চিনতো, আমরা যে ওই এলাকার ছেলে, ওরা চিনতো হয়তো ওই ছেলেটি। তো আশিস দা আমার দিকে তাকিয়ে বলে যে তুমি বলো নাই কিন্তু সে চেনে। বলে যে এরা তো ওই তেজগাঁ স্টেশনে রিক্সা চালায়, তা আমাদের এই বাড়িটা এখানে তো একটা মানে বেঢক বড় বাড়ি, এর জন্য হয়তো চেনে যে এই বাড়ির ছেলে একটা, ওই কারণে। তো আশিস দা আমার কী অবস্থা, সবাই তো কথা টথা বললো, আমি তো ছবি করব। বলে না, ছবিটা তো তুমি করছো না। আচ্ছা। আমি একটা জার খেলাম, কেন যে কুমকুম ভাই এতদিন বললো যে তুমি ছবিটা করো, ছবি করো, দুবার বলেছে, আর আজকে আপনি বলছেন ছবিটা আমি করছি না। বলে যে শোনো, তুমি অরিজিনালি কোথাকার ছেলে? আমি ব্রাহ্মণবাড়িয়া। বলে তোমার উচ্চারণে ব্রাহ্মণবাড়িয়ার টান আছে একটা, ব্রাহ্মণবাড়িয়া কিন্তু কথা বলতে একটা টান আছে। তা আমি এর জন্য বাদ। বলে এটা ঠিক করতে পারলে বাদ হবে না। আমি তো সময় তো আছে মাত্র 15 দিন, 15 দিন না 24 দিন, এটা জুন মাসের বোধহয় 1 তারিখ বা 2 তারিখের দিকে। বলে 7 দিনে ঠিক হয়ে যাবে, তুমি ট্রাই করো। বলে রবীন্দ্রনাথের বিদায় অভিশাপ কবিতাটা তুমি প্রথম 2 পৃষ্ঠা মুখস্থ করে ফেলো ঠিক মতো, এবং জোরে জোরে পড়তে থাকো। আর বাংলা পত্রিকা নিয়ে প্রত্যেকটা হেডলাইন জোরে জোরে পড়তে থাকো। আই ফেল্ট ইনসাল্টেড। খুব স্বাভাবিক। তো আমি যেটা আমি ঠিক করব। তারপর আমি 8-10 দিন প্র্যাকটিস করে, তখন তো মোবাইল ফোন নাই, ল্যান্ড ফোন। আশিস দা আমাকে ল্যান্ড ফোন ওনার বাড়ির নাম্বার দিয়েছিল, আমি আমার বাড়ি থেকে ফোন করেছিলাম যে আশিস দা আপনি ওখানে আবার কবে যাবেন? আশিস দা বলে তোমাকে যেতে হবে না, আমি কুমকুমকে বলে দেবো যে তোমার উচ্চারণ ঠিক হয়ে গেছে।
আচ্ছা, ও টেলিফোনে কথা হ্যাঁ শুনি। হ্যাঁ হ্যাঁ। তারপরেও গেলাম, কুমকুম ভাই বললো যে এটা কি করে সম্ভব। আমি বলি, চেষ্টা। একদম, চেষ্টা হলে সব সম্ভব। স্যার, এবারে একটু সংগ্রামের গল্পগুলো শুনতে চাই। প্রথম সিনেমার আউটডোর শুটিংয়ে বারান্দাতে খড় বিছিয়ে ঘুমোতে দেওয়া হয়েছিল। পরবর্তীতে শ্রদ্ধেয় পুরাতন নায়িকা কবরী ম্যাম তিনি আপনার হয়ে কথা বলেছিলেন, সেই গল্পটা শুনবো। আমাদেরকে দুটো বাংলো দিয়েছিল আর্মিদের ক্যান্টনমেন্টে, কুমিল্লা ক্যান্টনমেন্টে। তখন সবাই সব রুম নিয়েছে, তো সবাই যে যার মতো বিছানা করেছে দুটো বাংলোতে। আমি আর ক্যামেরাম্যান মাহফুজ আমরা দুজন জায়গা পাচ্ছিলাম না। তখন যে প্রোডাকশন ম্যানেজার উনি ডাইরেক্টরের কাছে গেলেন, গিয়ে বললেন যে এদের দুজনের তো রুম হচ্ছে না। তো উনি কথা বলতে বলতে, রুম হচ্ছে না, কোথায় জায়গা দিবি দেখ। হঠাৎ করে টার্ন করে দেখে সামনে একটা বারান্দা। বলে বারান্দাটা বড় আছে, এখানে খড় বিছিয়ে বিছানা করে দে। বিছানা করে দিল, আমি আর মাহফুজ সেখানে ঘুমালাম। ওই রুমটার অপোজিটেই একটা দরজা, ওই রুমে থাকেন কবরী সকালবেলা উঠে ওটা দেখেছে। দেখে উনি কুমকুম ভাইকে বলেছে যে এটা কি, এ তো ছবির নায়ক এই ছেলেটি। ওই ছেলেটিও একটা নায়ক। তখন কিন্তু ক্যামেরাম্যান মাহফুজ নায়ক ছিল, পরেও সে ক্যামেরাম্যান হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো আপনাকে ভাবতে হবে না, আমি দেখছি। এই কবরী ম্যাডাম যেটা করলো, প্রোডাকশন ম্যানেজারকে ডেকে চৌকি কিনে নিয়ে আসলো, তোষক কিনে নিয়ে আসলো, বালিশ কিনে নিয়ে আসলো এবং আমাদের থাকার ব্যবস্থা করে দিল। আরে বাহ! স্যার, আপনি হয়তো আমাদের মাঝে আছেন বলে আমরা সবসময় অনেক কিছু অনুভব করি না। আপনার বাবা শ্রদ্ধেয় কলিমুদ্দিন আহমেদ স্যার, তিনি বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুক ও মুখোশের অন্যতম প্রযোজক ছিলেন। হ্যাঁ, 1956 সালে ছিল তাদের ইকবাল ফিল্মস, তাই না? ইকবাল ফিল্মসে আব্বা যেতে চায়নি কোনোদিনই, উনি এদিকে জড়িত হতে চাইতেন না। কিন্তু সামহাও আমার বাবা কিন্তু খুব ভালো গান গাইতেন। তো সেখান থেকে কোনো একটি কারণে বোধহয় আমার দাদা দাদির কোনো একটা নিষেধের কারণে উনি গান গাওয়া ছেড়ে দেন। আচ্ছা। তো ফিল্মে আসা তো কোনো প্রশ্নই আসে না। কিন্তু যারা ছিল, যে জাব্বার চাচা, যে ওই ছবির ডাইরেক্টর, আমরা চাচাই ডাকতাম। তো একজন ছিল নিতাই বাবু, একজন ছিল মালিক সাহেব, এরকম অনেকেই ছিল। তো তারা জোর করলো যে আপনাকে কিছু টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে যাও। ইকবাল ফিল্মস করলো, সেখানে ওয়ান অফ দি ডাইরেক্টর হলো আমার বাবা। ওই ছবিটারও কিছু মিসহ্যাপ হয়েছিল মাঝখানে, যার জন্য কস্টিং বেড়ে যায়। আচ্ছা। ওই যুগে ছবিটা করতে প্রায় ৮২,০০০ টাকা লেগেছিল। অনেক টাকা। ৮২,০০০ টাকা লেগেছিল এবং ওই টাকার মধ্যে 50% টাকা আমার বাবাকে দিতে হয়েছিল। আচ্ছা। ছবি হয়েছে এবং ইনসিডেন্টলি ওই ছবির ওপেনিং হয়েছিল মুকুল সিনেমা হলে এবং আপনি সেই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন। আমি সেই প্রিমিয়ারে উপস্থিত সেখানে ছিলাম। একজন বিশেষ ব্যক্তি এসেছিলেন, ফজলুল হক সাহেব ছিলেন আমাদের, শেরে বাংলায় কে ফজলুল হক। শেরে বাংলায় কে ফজলুল হক। এবং আমি তো তখন ছোট, ফজলুল হক সাহেবকে গভর্নর কি কোথাকার কি আমি জানি না। আমার বাবা ফজলুল হক সাহেব আর এদিকে জাব্বার চাচা বসা, আমি আমার মার সাথে বসা। ওইখান থেকে গিয়ে আমি ওনার কোলে বসেছি, উনিও আদর করছে, আমি বসে বসে ছবি দেখছি। এটা আমি না বুঝে করেছি। বাবার গল্পে আরো কিছুক্ষণ থাকতে চাই স্যার। একবার তিনি আপনাকে 3 টাকা দিয়েছিলেন ফার্ম গেটে। ওটা ওই ফিল্মে আসা যে কুমকুম ভাই যেটা দেখেছিল। সেদিন কি হয়েছিল? উনি এই স্বাধীনতার পরপরেই আমাকে বলল যে আমার তো বয়স হয়ে গেছে, একটু ব্যবসা বাণিজ্য বুঝে নে, তা আমি ইন্ডিয়া যাব। আমাদের তখন ইন্ডিয়া থেকে আমাদের ওই এটাকে বলে কাস্টিং এর ফ্যাক্টরি ছিল একটা তেজগাঁ ইন্ডাস্ট্রি এরিয়াতে। তো পিগ আয়রন বলে, পিগ আয়রনটা আসতো ইন্ডিয়া থেকে। তো বলে যে ইন্ডিয়া যাব, তুই একটু পরিচিত হবি, আমার সাথে চল, পাসপোর্ট করে। তো কত লাগবে তোর পাসপোর্টের ছবির জন্য? তা আমি না বুঝেই 3 টাকা বললাম। ওখানে গিয়ে দেখি এটা 8 আনা না 12 আনা পাসপোর্টের ছবি। আচ্ছা। তো ভেতরে হয়তো আমার একটি সুপ্ত বাসনা ছিল যে উত্তম কুমার পারলে আমি পারবো না কেন, রাজ্জাক সাহেব পারলে আমি পারবো না কেন। তা একটু আমার অ্যাটাচড বাথরুম, গ্লাস ছিল একটা লম্বা, ওরা সামনে দাঁড়িয়ে একটু চুল বাঁকা রাখা করে অ্যাক্টিং এর চেষ্টা করতাম।
ওই যখন টাকাটা বেঁচে গেল, আমি ওই টাকাটা দিয়ে নষ্ট করিনি, টাকাটা দিয়ে আমি বিভিন্ন ছবি, একটা এইভাবে একটা ওইভাবে বেশ কয়েকটা ছবি উঠালাম। ওই ছবি কিন্তু ইনসিডেন্টলি ওই কুমকুম ভাই পাশে ছিল, আমি চিনি না, ভদ্রলোক আমাকে বললো দেখি আপনার ছবিগুলো, তা আমি দিলাম। তো উনি ছবিগুলো দেখলো, দেখে সাথে সাথে বললো যে আপনি ফিল্মে কাজ করবেন। আরে বাহ। লোকটা কি পাগল নাকি, আমি ছবিগুলো নিয়ে বেরিয়ে চলে গেছি। কে জানতো যে সেই আলমগীর আজ আমাদের সেই এত বড়, আলমগীর হ্যাঁ, কুমকুমের হাত ধরেই জাস্ট 1 মাস পরে আবার ফিল্মে এসেছি আমি। পুরোটা ইতিহাস। স্যার, আজকে আপনাকে আমি বিভিন্ন পর্যায়ে একটু চমকে দেব, তবে এই মুহূর্তে আপনার অনুমতি পেলে আমি একটু বিরতি থেকে ঘুরে আসতে চাই। Okay, fine. তার আগে স্যার, চা নাকি কফি? আমি কফি খাই না। আচ্ছা, তাহলে রং চা উইদাউট সুগার। রং চা আধা চামচ সুগার হতে পারে, আচ্ছা। আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমি চা নিয়ে ফিরছি। প্রিয় দর্শক, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন, এখনো অনেক গল্প বাকি রয়েছে স্টার নাইটের আজকের পর। শোনো, জি স্যার। তুমি দুটো কাপ নিয়ে হাঁটতে পারবে না, তুমি আঁচল ঠিক করবে না কাপ নেবে, তা আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার, এটা আপনার মহানুভবতা। থ্যাংক ইউ সো থ্যাংক মাচ। ইউ। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতি থেকে। আমাদের আজকের স্টার নাইটের আমার অতিথি, আমার জন্মভূমি সিনেমার গল্পের অন্যতম বড় বিলবোর্ড আলমগীর স্যার। ফিরে এলাম বিরতি থেকে। এই যে অন্যতম বড় বিলবোর্ড বলার একটি কারণ রয়েছে। আপনি একবার বলেছিলেন, আই লাভ ফিল্ম, লিভ ফিল্ম, ইট ফিল্ম, ড্রিঙ্ক ফিল্ম, ড্রিম ফিল্ম। আপনি সারা জীবন চলচ্চিত্রের মানুষদের নিয়ে কাটিয়ে গেছেন। মজার গল্পগুলো শুনতে চাই। একটা সময় নাকি শুটিং শেষে ইচ্ছে হতো তাজা মাছ খেতে আরিচা ঘাটে গিয়ে। ঘটনাটা হলো যে আমি খেতে ভালোবাসতাম, সবসময় খেতে ভালোবাসতাম। এদের মধ্যে আমাদের গ্রুপ একটা ছিল গাজী ভাই, গাজী মাজার রানোয়ার, উনি, তারপরে ছিল আলাউদ্দিন আলী মিউজিক ডাইরেক্টর, আরেকজন ছিল ওই প্রডিউসার ছিল উনি আজাদ পিকচার্সের মালিক শাহাবুদ্দিন সাহেব। আচ্ছা, তো এরকম আমরা কয়েকজন ছিলাম, শুটিং নেই, এফডিসিতে আড্ডা মারছে। আমাদের আড্ডা কিন্তু এফডিসিতে হতো, বাইরে কোনো আড্ডাবাজি করতাম না। হঠাৎ করে আলাউদ্দিন আলী বলল যে এই আপনার গাড়িতে তেল আছে? আমি বলে হ্যাঁ। বলে চলেন যাই, বেরোই। আরে কোথায়? বলে চলেন না বেরোই। এমলেসলি আমরা গাড়ি নিয়ে ঘুরছি, বলে চলেন যাই সাভারের দিকে যাই। হ্যাঁ, সাভার বাজারে গিয়ে আমরা একদম বাজারের ভিতরে একটা দোকানে ওই দই আর বুন্দিয়া পাওয়া যায়, ওটা খেলাম। আচ্ছা, খেয়ে ফিরে আসবো, তখন গাজী ভাই বলে এই চলেন আরিচা যাই। চলেন যাই আরিচা। আরিচা ঘাটে গিয়ে দিব্যি ওখানে নামলাম, নেমে আমরা ভাত টাত খাচ্ছি, মাছ খাচ্ছি, সব খাচ্ছি। সেই যুগে 4 জন লোক আমরা 72 টাকা খেয়েছি। তখন তো স্যার 72 টাকার অনেক দাম ছিল। অনেক দাম। আবার যখন ফিরে আসতাম, আমরা যখন এই মিরপুর বাজারটা ক্রস করতাম, হাতের বাঁ দিকে গরুর মাংসের দোকান ছিল। আমরা শুটিংয়ে গেলে, সাভারে গেলে হাত দিয়ে ইশারা করে যেতাম 5 কেজি, 10 কেজি, 10 কেজি এরকম। তোরা ওই 5 কেজির করে এক একটা প্যাকেট করতো। হয়তো আমার সাথে ববিতা ছিল বা শাবানা ছিল, আমরা উনি 5 কেজি, আমি 5 কেজি নিয়ে চলে গেলাম। কিন্তু ওই দিন আমরা যখন 4 জন গেলাম, সেদিন আমরা এরকম দেখালাম। এটার মানে কি স্যার? একটি গরু, আচ্ছা, তারা সেই গরুর জবাই করে রেডি করে রেখেছে। আমি, গাজী ভাই, আলাউদ্দিন আলী এবং শাহাবুদ্দিন চাচা, হ্যাঁ। ওনাকে চাচা করে ডাকতাম। আমরা 4 ভাগ নিয়ে ওদেরকে পয়সা দিয়ে বাড়ি চলে গেলাম। দারুণ দারুণ দারুণ। এবং আপনি গরুর মাংস খুব পছন্দ করেন, করতাম এবং এখনো। কাচ্চি বিরিয়ানি খুব পছন্দ করেন। আমি 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 মানে একজন ভোজন রসিক। এমনটা শুনেছি যে শ্রদ্ধেয় নায়করাজ রাজ্জাক, আপনি তার বাসাতে যেতেন কখনো চরিত্র বুঝতে কিংবা কখনো চিত্রনাট্য বুঝে সেটা নিতে। জীবনে একবার হয়েছিল। রাজাক ভাইয়ের সাথে তখন আমার সম্পর্কটা ছিল ফ্রেন্ড, ফিলোসফার, গাইড। উনি কিন্তু আমার থেকে বয়সে বড়, কিন্তু উই বিকেম ফ্রেন্ড।
তারপরে ওনাকে আমি ফলো করতাম, ওনার মুভমেন্ট হিরোইজমগুলো ফলো করতাম, তারপরে ওনার থেকে আমি গাইডেন্স নিতাম। তো এরকম একটি ইনসিডেন্ট একবার আমরা আড্ডা মারছি বসে বসে, হঠাৎ করে রাজাক ভাইকে বললাম যে রাজাক ভাই, কালকে কিন্তু একটা সিন আছে, ছবিটার নাম সম্ভবত নতুন পৃথিবী। আচ্ছা। ওই শেখ নজরুল ইসলাম উনি ছিল ডাইরেক্টর। এখন ড্রামা সিকোয়েন্স, আপনার সাথে আমার ইমোশনাল সিকোয়েন্স, একটা সিকোয়েন্সটা কিন্তু আমার কাছে আছে রাজাক ভাই, আচ্ছা। তো একটু আমাকে দেখাবেন? হ্যাঁ চলো আমরা আলোচনা করি। আমরা বসে বসে তখন আলোচনা করলাম সিকোয়েন্সটা, অ্যান্ড ইউ আর সো হ্যাপি টু শো মি, বাহ, আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য, এবং প্রচণ্ড খুশি হয়েছিল ভদ্রলোক। দারুণ ব্যাপার। আপনার সঙ্গে তো অনেক নায়কের অসংখ্য স্মৃতি রয়েছে। এই মুহূর্তে যেমন বলতে পারি যে শ্রদ্ধেয় ফারুক যিনি নায়ক, তার সঙ্গে ছক্কা পাঞ্জা সিনেমায় ওই যে আপনি লাল ঘোড়ায় চড়েছিলেন আর তিনি সাদা ঘোড়ায়। না, ফারুকের সাথে আমার শুধু ওই ঘোড়া চড়ার ব্যাপারটা নয়, ফারুক আর আমার সম্পর্কটা ফিল্মে আসার আগে। আমরা একত্রে আড্ডা মারতাম। আচ্ছা। আমাদের তেজগাঁ যেমন একটা বাড়ি ছিল, আমাদের আরেকটি বাড়ি ছিল আমাদের দিল রোডে, ওকে। তো আমরা ওখানেও থাকতাম। তো ফারুক দিল রোডে থাকতো, সেখান থেকে আড্ডা চলতো, এটা সেটা। অনেক সময় ফারুক রাত হলে আমার বাড়িতে ঘুমাচ্ছে। তো সকালবেলা আমার মা এসে, ফারুক আর আমি পাশাপাশি ঘুমাচ্ছি, সে ফারুককে ডাকতেছে আলমগীর করে। তো আমি বললাম যে আম্মা আপনি তো ভুল ডাকতেছেন, ওটা তো ফারুক। বলে তোদের দুজনের তো একরকমই রাখে, অসুবিধা কি? ফারুক আমার বড় ছেলে, তুই আমার ফারুকের ছোট ভাই, তারা দুই ভাই, ফারুক বড় ভাই, তুই। এবং এইটা আমরা শেষ পর্যন্ত মেনটেন করেছে। ফারুক মারা যাওয়ার আগ পর্যন্ত আমরা বড় ভাই ছোট ভাইয়ের মতো চলেছি, যার জন্য ওই যে ছক্কা পাঞ্জা ছবিতে ঘোড়া নিয়ে ওই মজাটা আমি করতে পেরেছিলাম। আর ফারুক একটু রাগী ছিল সব সময়। আচ্ছা। তো আমি গিয়ে ঢাকায়, ফারুক ঘোড়া চালানো শিখেছে, আমি শিখিনি। তো ওখানে যাওয়ার পরে সিলেটে আমি যে ঘোড়ার সাথে যে ছিল, ওকে জিজ্ঞাসা করলাম যে তোমার কোন ঘোড়াটা ঠান্ডা? বলে লালটা। বলে ওটা আমাকে দিও, আর ওই সাদা ঘোড়াটা ফারুককে দিও। বলে ভাই চিন্তা করেন না, ফারুক ভাই ট্রেনিং নিয়েছে। আচ্ছা। ও তো ঢাকায় ভাষায় কথা বলতো ওই ঘোড়ালা। ফারুক ভাই ঘোড়ার ট্রেনিং লইছে, আপনি চিন্তা করেন না, আপনি ওই লালটাই লান, আর আপনি একটু লম্বা চওড়া আছেন তো লালটা ভালো লাগবে আপনার। ঠিক আছে। তারপরে আমরা শর্ট দিচ্ছি, আমি তো শর্ট দিব্যি, আমার ভালো ঘোড়া ভালো শর্ট দিয়ে যাচ্ছে। শান্ত ঘোড়া। ফারুকের তো ঘোড়া কন্ট্রোল করা যাচ্ছে না। ও মাই গড। ফারুকের ঘোড়ার একটি মানে শখ হলো, মনে হয় যে আমি আমার এই সোয়ারিকে ফেলবো মাটিতে। ও মাই গড। আর ফারুকের জিত, আমাকে তুই ফেলতে পারবি না, এবং ফাইনালি ঘোড়া ফারুককে ফেলতে পারেনি। দুর্দান্ত, ওয়াও। এবং ফারুকের কন্ট্রোলে চলে আসলো ঘোড়া। তার মানে সেটা প্রমাণ করলেন কিন্তু। না, ফারুকের স্ট্রেংথ তো ছিল, প্রচুর স্ট্রেংথ ছিল। চমৎকার। তিনি যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন, তার আল্লাহ প্রতি ভালো শ্রদ্ধা, রাখুক তাকে। ইনশাআল্লাহ। এবার আপনার সম্পর্কে আপনার সহকর্মীরা কি অভিমত পোষণ করেন সেটা আপনাকে জানাতে চাই। আমার সহকর্মীরা, হ্যাঁ, কে কে দেখতে চান? দেখি, চলুন পর্দায় চোখ রাখি। আলমগীর, এই নামটা উচ্চারণ হলেই একটা ইতিহাস চলে আসে, একটা আস্থা। আলমগীর আমাদের চলচ্চিত্রের একজন জীবিত কিংবদন্তি। তিনি আমাদের চলচ্চিত্রের প্রতিষ্ঠান। আলমগীর ভাইয়ের সাথে আমি বহু ছবি করেছি, প্রায় 30টা মতো হবে। তো এর মধ্যে কিছু বিখ্যাত ছবি আছে, যেমন আলমগীর ভাইয়ের নিজের প্রোডাকশানেও আমি ছবি করেছি, নির্দোষ, ঝুমকা। এছাড়া আমার নিজের প্রোডাকশানে আমি ওনাকে একটি ছবিতে কাস্ট করেছিলাম, সেলিনা হোসেনের পোকামাকড়ের ঘর বসতি। আলমগীর ভাই এত ভালো একজন শিল্পী, ওনার মনটা এত সুন্দর, উনি আমাকে অনেক সহযোগিতা করেছেন। এবং শুধু তাই নয়, আলমগীর ভাই এই ছবির জন্যে আমার কাছ থেকে একটি পারিশ্রমিকও নেননি।
উনি বিনা পারিশ্রমিকে ছবিটি করে দিয়েছেন। আলমগীর ভাই বলবো শুধু ক্যামেরায় নয়, ক্যামেরার বাইরে উনি এত ভালো একজন মানুষ, ওনাকে শ্রদ্ধা করতে ইচ্ছে করবে। এত সুন্দর সুন্দর কথা বলেন উনি, আমাদেরকে ভীষণ ভালোবাসেন। আলমগীর ভাই আর একটা জিনিস বলবো, আমাদের সব শিল্পীদের খুব খোঁজ খবর রাখেন। ইদানিং উনি সমস্ত শিল্পীদের খোঁজ খবর নেন, কে কেমন আছে, কোথায় আছে, কি করছে। এমনকি আলমগীর ভাই অনেককে সহযোগিতাও করে থাকেন। আলমগীর ভাইয়ের সাথে আমার অনেক স্মৃতি আছে, অনেক স্মৃতি। সেই মতিউর রহমান পানুর আপন ভাই ছবিটি যখন করছিলাম তখন ভীষণ মানে একেবারে গরমকাল, খুব রোদ গরম। তো ওই সময় আমাদের কিছু সিকোয়েন্স হচ্ছিল। তো সিকোয়েন্সে এমন ছিল, আলমগীর ভাই তো খুব লম্বা আর আমি একটু ছোটোখাটো। তো আলমগীর ভাই দাঁড়িয়ে আছেন, মানে মুখোমুখি থাকবেন। আমাকে তখন করেছেন কি, কয়েকটা ইট দিয়ে তার উপরে দাঁড়িয়ে কথা বলেছি। এবং একটা স্মৃতি না বলে পারছি না, সেই গরমের সময় এত গরম লেগেছিল যে শটটা দেওয়ার সাথে সাথে আমি আর আলমগীর ভাই এক লাফ দিয়ে, পাশেই ছিল নদী, নদীতে আমরা দুজনই ঝাঁপিয়ে পড়েছি। একদম গরমে সহ্য করতে পারছি না, কাপড় চোপড় যে ড্রেস পরা ছিল, যাই ছিল, ওই অবস্থায় ঝাঁপিয়ে পড়েছি। এই স্মৃতিগুলো খুব মনে হয়। আলমগীর ভাই শুধু অভিনেতা নন, উনি একজন পরিচালকও। উনি এত সুন্দর ডাইরেকশন, গুণগুলো এত সুন্দর, খুব ভালো ছবি বানান। কত গুণে গুণান্বিত আমাদের আলমগীর ভাই। আলমগীর সাহেব সম্পর্কে মানে আলমগীর সাহেব না, মানে আলমগীর সম্পর্কে তাকে বলতে গেলে আসলে বলতে হয় যে আমি একটু বোধহয় একটু দুর্বল হয়ে যাব। কারণ এই কারণের জন্য যে আমি ওকে অত্যন্ত আদর করি, অত্যন্ত স্নেহ করি, অত্যন্ত ভালোবাসি। ঠিক তদ্রূপই ও আমাকে অত্যন্ত সম্মান করে, অত্যন্ত ভালোবাসে। শিল্পী হিসাবে তো তুলনাই করা খুব অন্যায় হবে। এবং সে তো আমার মনে হয় যে আমার একটা ব্যাপারে সে শাবানা আলমগীর একটা পেয়ার ছিল, যেটা ওদের শতাধিক ছবিতে অভিনয় করেছে। আমার মনে হয় যে পৃথিবীর ইতিহাসে এটা হয়েছে কি না এটা আমার ঠিক জানা নেই। আর ওর সবচেয়ে মজার জিনিস হচ্ছে অত্যন্ত ভালো গান গায়, যেটা প্রায়ই সবসময় লুকিয়ে রাখে। কিন্তু এমনি আমি আমার সামনে আসলেই আমি বলি যে আলমগীর একটা গান শোনাতে হবে। ওই জন্য আসলে পরে আগেই বলে যে পারে ভাই আমি কিন্তু আজকে গান শোনাবো না। আমি বলি না, গান একটা শোনাতেই হবে। ওইটা গান শোনাতো, গান খুব পছন্দ করতো, নিজেও খুব গায়ে ভালো, পছন্দ করে। এবং ওর মতো মিশুক মানুষ খুব কমই আছে। এবং চলচ্চিত্র জগৎ থেকে এখন যদিও কিছুটা দূরে সরে আছে, কিন্তু আমার জানা মতে ও জানলে কি ভাব বলবে আমি জানি না, কারণ ও এটা প্রচার করতে চায় না। ওর ইনকামের অনেক অনেক প্রচুর টাকা সে চলচ্চিত্র জগতের যারা যারা কষ্টে আছে, যারা দুঃখে আছে, তাদেরকে সাহায্য এবং সহযোগিতা করে। এবং সবচেয়ে মানে সবচেয়ে সম্মানের ব্যাপার আমি যেটা ফিল করি, যে নিজের হাতে কখন দেয় না, মানে নিজেকে আত্মপ্রকাশ করে না বা প্রচার করে না, অন্য আরেকজনের কাছে দিয়ে বলে যে এটা ওনাকে গিয়ে পৌঁছে দিয়ে আসো। এবং সিনিয়র শিল্পীরাও আমাদের মধ্যে অনেকের আছে যাদেরকে আমরা খোঁজখবর নেই না, যারা আমাদের সাথে কাজ করেছে, শুধু নায়ক নায়িকাদের খোঁজখবর রাখি। তাদেরকে কিন্তু প্রত্যেকের টেলিফোন নাম্বার আলমগীরের কাছে আছে, যাদের টেলিফোন আছে। আলমগীর কিন্তু তাদের খোঁজ খবর নেয়। এবং এই জন্য আমি আলমগীরকে অত্যন্ত শ্রদ্ধাও করি, যে সে যে কাজটা করতে পারে বা করছে, আল্লাহ যেন তাই ক্ষমতাটা তাকে আজীবন দিয়ে রাখেন। আমার তার জন্যে দোয়া এবং শুভেচ্ছা সবই রইল। অসাধারণ, কি বলবেন স্যার? শুনলাম, ভালোই লাগলো। আমি পারভেজ ভাইকে আগেই চিনতাম, উনি আমাকে স্নেহ করতেন। উনি যখন ইকবাল হলে ছিলেন তখন থেকেই চিনতাম। আমরা দুজন প্রায় সমসাময়িকভাবেই এসেছি ফিল্মে, যদিও পারভেজ ভাই আমার থেকে একটু মানে বয়সে সিনিয়র, ইউনিভার্সিটি লেভেলেও সিনিয়র ছিল, কিন্তু ফিল্মে আমরা সমসাময়িক। ওটা
6 মাস 1 বছর এদিক সেদিক বলা চল। তো আমি পারভেজ ভাইয়ের সাথে আমার বয়সে সিনিয়র, ইউনিভার্সিটিতে সিনিয়র, সেই হিসাবেই আমি তার সাথে সারা জীবন চলেছি এবং সেই শ্রদ্ধার সাথেই আমি থাকি। আর বাকি পারভেজ ভাই যা বলল আমার সম্পর্কে, আমি অতটা দয়ালু না, মোটামুটি ঠিক আছে, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু অতটা না। আর ববিতা ম্যাম? ববিতা ম্যাম তো আমার ফ্রেন্ড। বাহ। আমি ওনার সাথে ছবি কম করেছি তেমন না, হয়তো 30-35টা ছবি করেছি। আমি ছবি করেছি শাবানার সাথে বেশি। ববিতা ওয়াজ কোয়াইট ফ্রেন্ডলি, এখনও আমার সাথে কথা হয়, মাঝে মধ্যে হাই হ্যালো করি। শি ইজ এ নাইস লেডি, গুড অ্যাক্ট্রেস, অদ্ভুত অভিনয় করে। ববিতার সারা জীবনের একটি সাধনা ছিল তার ছেলেকে সে মানুষ করবে, উচ্চশিক্ষায় শিক্ষিত করবে, এবং সেটাতে উনি সাকসেসফুল হয়েছেন প্রচণ্ডভাবে। অন্য একটা বিষয়ে যাব, বাবার প্রসঙ্গটা খানিকটা টেনে আনবো। আপনার যে দান করার বিষয়টি, এটা এসেছে সম্ভবত বাবার কাছ থেকে। আমি ইনহেরিট করেছি। হ্যাঁ, মানে তেজগাঁ স্টেশনে ওখানে কিন্তু আপনাদের 3 বিঘার ওপরে অনেক বড়, 6.5 বিঘা। 6.5 বিঘা, আচ্ছা ওকে, 6.5 বিঘার উপরে সে লিচুর বাগান এবং অনেক বড় বাড়ি ছিল। অনেক বড় বাড়ি, অনেক বড় বাড়ি। একটা না 3-4টা বাড়ি ছিল। আরে বাহ, সেখানে কিন্তু প্রতিদিন প্রায় 100-150 মানুষের জন্য রান্না হতো। একটু না, বিস্তারিত এটা শুনবো। হিসাব করে রান্না হতো না। আচ্ছা, ওরা লিচু গাছ ছিল আমাদের বাড়িতে, ওটার নিচে সব যে মানে ইয়ে হয়, মাটির চুলা লাকড়ির হয়, চুলা ওখানে যেটা, হ্যাঁ। লাকড়ি দিয়ে রান্না হতো। আব্বা কন্ট্রাক্টরই করতেন। তো ওনার তো বিভিন্ন সাইট ছিল, তো বিভিন্ন সাইটের বিভিন্ন যারা ওয়ার্কশপার যারা এরা আছে, এরা আসতো। আব্বার একটা থিওরি ছিল যে কি তোমার কি কাজ নিয়ে আসছো, বলে হ্যাঁ, বলে যাও আগে খেয়ে নাও, মানে কাজ পরে, আগে খেয়ে নাও, দুপুরবেলা আসছে খেয়ে নাও। তা আমাদের ওখানে ওই কুক ছিল, ভাত, গরু মাংস, ডাল, একটা সবজি, আর 1-2টা মুরগি থাকতো যারা গরুর মাংস খায় না তাদের জন্য। এবং এটা সকালবেলা 10টা থেকে শুরু হতো, রাত 8টা-9টা পর্যন্ত চলতো। কজন খাচ্ছে কজন কি যায় আমরা জানতাম না, কিন্তু আমরা সবসময় ফাঁকি দিয়ে ওখানে খেতে চেষ্টা করতাম। ওই খাওয়াটার মধ্যে একটা আলাদা আকর্ষণ ছিল। দারুণ দারুণ। আমি, আমাদের গ্রামে 2টা মসজিদ আছে, একটা বাজারে, আরেকটা হলো আমাদের বাড়ির ঠিক অপোজিটে। বাড়ির অপোজিটে যেটা, সেটা রেনোভেশন লেগেছে, ওটা রেনোভেট করে দিয়েছি। আর বাজারের ভিতরে যেটা, সেটা রেনোভেশন করে সম্ভব না, ওটাকে বিল্ড করতে হয়েছে। ওটাকে একটা দোতলা মসজিদ করেছি উইথ টাইলস সহ, সুন্দর। এখন এটা রক্ষণাবেক্ষণ তো লাগবে, এবং রেনোভেশনটা আমি কিছুটা করেছে আর কিছুটা অন্যান্য লোক করেছে। ওই মসজিদটাও আমি হয়তো 80% করেছি, 20% অন্য কারো কন্ট্রিবিউশন ছিল। কিন্তু এটার রক্ষণাবেক্ষণের জন্য আমাদের কিছু জমি বিক্রি না, এটাও যে গ্রামে প্রতি বছর ওই যে ইজারা দেয় না, যে কেউ ওটাতে করবে, করে একটা টাকা দেয়, ওই টাকার জন্য ওটা করেছি। ওই টাকাটা মসজিদে চলে যায় রক্ষণাবেক্ষণের জন্য। আপনি 1990 সালের দিকে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন, যে কথাটি অনেকেই জানে না, এবং সে সময় আপনি 8 মাস লন্ডনে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছিলেন। সেদিনের পর থেকে শুধু আপনি নিজেই সুস্থ থাকতে চাননি, আশেপাশে যারাই অসুস্থ হয়েছে আপনি তাদের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে আপনার সহকর্মীদের মধ্যে যারা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তাদের সাথে থেকেছেন, আপনাকে স্যালুট। যাদের ক্যান্সার হয়েছে অলমোস্ট সবার পাশে আমি দাঁড়িয়েছি আমার ক্ষমতায়, আমার যতটুকু ক্ষমতা সেই ক্ষমতায় আমি পাশে দাঁড়িয়েছি। সবাই তো চলে গেল, একজন দুজন সারভাইভ করেছে, বাকি কেউ সারভাইভ করেনি। আমার চেষ্টা আমি করেছি, আমি সারভাইভ করেছিলাম, যেহেতু আমি লন্ডনে গিয়ে ট্রিটমেন্টটা করতে পেরেছিলাম। 8 মাস থেকে করেছিলাম ট্রিটমেন্ট। ক্যান্সার মানে শুনলে এটা, আমি যেহেতু আমি ক্যান্সার সারভাইভার, এই কারণে ওটার প্রতি আমার একটা উইকনেস আছে। আপনি এটা ফিল করতে পারেন তাদের মানে অবস্থাটা। ওটা ক্যান্সার যাদের হয় তারা ফিল করতে পারে যে একটা পর্যায়ে নিজেকে কত অসহায় মনে হয়, প্রচণ্ড অসহায় মনে হয়। সবাই খুব ভালো থাকুক। স্যার, এই মুহূর্তে আপনাকে আমি একটা সারপ্রাইজ দিতে চাই, অ্যান্ড আই হোপ এটা দেখার পর আপনি আমাকে অবশ্যই থ্যাঙ্কস দেবেন। চলুন পর্দায় চোখ রাখি। আবার আচ্ছা।
ওয়ান অ্যান্ড অনলি কিংবদন্তি আলমগীর আপনাদের কাছে, কিন্তু আমার কাছে তিনি আমার বাবা এবং আমি তার বড় মেয়ে। আমাদের 3 ভাই বোনের মধ্যে আমি বড়। বাবাকে নিয়ে বলা আসলে অনেক কঠিন, তবে বাবার একটা বিষয়, কিছু বিষয় না বললেই না, সেটা হচ্ছে আমার বাবা কিন্তু শুধু পর্দার হিরো না। হ্যাঁ, সব সন্তানের কাছে তার বাবা হিরো বাস্তব জীবনে, কিন্তু আমার বাবা সত্যিকারের হিরো, মানে একদম রিয়েল হিরো ইন ইন পারসন। তো মাশাল্লাহ দেখতে যেমন তেমন তার পোশাক পরিচ্ছদ, তেমন স্টাইল, এবং বাবা ভীষণ খেতে ভালোবাসেন, খাওয়াতে ভালোবাসেন। আর বাবার একটা কথা আমি জানি, বাবা এটা কাউকে পছন্দ করবেন না যে আমি বলি, কিন্তু আমি খুব গর্বের সাথে কথাটা বলতে চাই যে তিনি কতটা দানশীল। যে কোনো মানুষকে, যে কোনো মানুষের বিপদে আপদে প্রয়োজনে কিভাবে তিনি নীরবে পাশে দাঁড়ান, এটা শুধু তার খুব কাছের মানুষ ছাড়া কেউ জানে না। এটা আমি জানি আব্বু রাগ করবে এটা বলার কারণে, কিন্তু আমি মেয়ে, আমি তো বলব। বাবার অসংখ্য পুরস্কার, অসংখ্য অ্যাচিভমেন্টস, সেগুলো আপনারা সবাই জানেন, কিন্তু ব্যক্তি, আপনাদের ব্যক্তি যে আলমগীর নায়ক, তিনি বাস্তব জীবনে কিন্তু ভীষণ আমোদে, ভীষণ মজার, বন্ধুত্বপূর্ণ। মানে আমরা ছোটোবেলায় বাবাকে আসলে খুব ভয় পেতাম, এটা একদম সত্যি কথা। বাবা এখন বলে না আমি তো তোমাদের বকতাম না, মারতাম না, এটা সত্যি, কিন্তু আসলে ওই বাবাকে দেখলে আমরা ভয় পেতাম। গাড়ির হর্ন বাসায় মানে আসার সাথে সাথে আমরা যে যার মতো পড়ার টাইম না, তাও বই নিয়ে বসে যেতাম আর কি। বাবা নিশ্চয়ই বুঝতো, কিন্তু এরপর কিছু বলতো না। বাবার কাছে অনেক শিখেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে আমার সঙ্গীত জীবনের যতটুকু সামান্য যে প্রাপ্তি বা পথ চলা, এটার পিছে কিন্তু পুরোটাই আমার মনে হয় যেটা আমি বাবার জন্য করি। কেন আমার বাবা গায়ক হতে চেয়েছিলেন, এবং কেন যেন তিনি আমাকে গান শেখানোর ব্যাপারটা খুব বেশি মনোযোগ দিয়ে করিয়েছিলেন। প্রফেশনালি গান গাওয়ানোর জন্য না, নিজে শোনার জন্য, যে তিনি আমার গান শুনবেন বসে, সেই থেকেই কিন্তু আমার গান শেখা। এখনও যখন অনেক সিরিয়াস বা খুব মেলোডিয়াস কোনো গান গাই, গাওয়ার আগে মনে হয় যে আচ্ছা গানটা আব্বু শুনবে, গানটা যেন সুন্দর হয়। বা যে কোনো বড় ডিসিশন নেওয়ার আগে আমরা 3 ভাই বোন আমরা বাবার সাথে আলোচনা করি। একটা গল্প বলি ছোট্ট। বেশ আগে 2-3 বছর আগে আমার মেয়ে প্রথম দেশের বাইরে যাবে পড়তে। আমাদের সবার খুব মন খারাপ, কিন্তু তার মানে যাওয়ার দিন একদম ঘনিয়ে এসেছে, আমরা তাকে কোচকাজ করে দিব। বাট ওই সময়টাতেই আমি রুনা আন্টি আব্বুকে নিয়ে একটু দেশের বাইরে আছি আপুর চিকিৎসার জন্য। ওই সময়টা আমরা আসতে পারছি না, সব শেষ করে আসতে হবে। তো আব্বু কিন্তু বলছে তুমি তাহলে চলে যাও, এখন তোমার মানে তার নাতনি দেশের বাইরে যাচ্ছে, টেনশনও তার ছিল। আমার মেয়ে ওখান থেকে বারবার বলছে আম্মু তুমি আসছো না, আমার যাওয়ার আর বেশি দিন নাই, তুমি কখন আসবা কখন আসবা। তখন আমি বললাম যে তুমি তো ওখানে গিয়ে একা থাকবা, এবং বাকি সবাই আছে ওখানে ঢাকায় তোমাকে হেল্প করার জন্য, আমিও তো তুমি মানে আমিও আসবো তোমার সাথে, মানে যাওয়ার আগে তো আমি আসবই, কিন্তু এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমার বাবার সাথে থাকা। ও অনেকক্ষণ চুপ করেছিল, ও ছোট মানুষ কিন্তু ওরা মন খারাপ করে না। আমার কাছে মনে হয় সেই জিনিসটা সেদিন সে ধারণ করেছিল, সে শিখেছিল। তো আমাদের কাছে বাবা ভীষণ ইম্পর্ট্যান্ট, এবং এভাবে আমরা বেড়ে উঠেছি। পরিশেষে আব্বু তোমাকে একটাই কথা বলার আছে, তোমার জন্য অনেক দোয়া, তুমি অনেক দিন বাঁচো, এভাবেই ফিট থাকো, তোমাকে দেখে আমরাও উৎসাহিত হব, ফিট হবে, এবং পুরো বাংলাদেশের সবাই ফিট থাকার চেষ্টা করবে। সবাই আমাকে জিজ্ঞেস করে তবু কীভাবে এত ফিট, কেউ বিশ্বাস করে না,
যে তুমি ফিট থাকার জন্য কিছুই করো না, বাট আমি চাই তুমি নিজের আরও যত্ন নাও, তুমি সুন্দরভাবে থাকো, আনন্দে বাঁচো, কোনো টেনশন করবা না আমাদেরকে নিয়ে, আমরা তোমার সাথে আছি সবসময়ের মতো, অনেক ভালোবাসি বাবা। ওগো তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো, তুমি তো বোঝো না, জেনে না জানো না। লাভ ইন সিমলা এই ছবির গানটা আমার বাবার অভিনীত কবরী টিউবতে। এই গানটা আব্বু আর ছোট্ট আঁকিকে শুটিং থেকে ফিরে ঘাড়ে নিয়ে হাঁটতো আর গাইতো। এই ছোট্ট মেমোরিটা আজকে মনে হলো শেয়ার করি। কেমন ছিল স্যার? ভালো, ভালো লাগলো। সন্তানদের সব কিছুই ভালো লাগে। আঁখি আলমগীর বাংলাদেশের একমাত্র শিল্পী যিনি অভিনয় এবং গান দুটো শাখাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। বাবা হিসেবে তাকে নিয়ে আপনি কতটা গর্বিত? ওটা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা আরেকটা আছে। কি স্যার? আঁখি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অভিনেত্রী হিসাবে আমার আগে পেয়েছে। হ্যাঁ, ভাদ্য চলচ্চিত্রে। কিন্তু পরবর্তীতে তাকে আপনি অভিনয় করতে দেননি স্যার। এটা আমি অভিনয় করতে দেইনি কারণ আমার ভয় ছিল। কেমন ভয়? আমার ছেলে মেয়েরা অন্যভাবে বড় হয়েছে, কষ্ট কম করেছে, জীবনের যে সংগ্রামগুলো আছে ওটার সাথে অতটা পরিচিত ছিল না। তা আমার ভয় ছিল যে আমি ফিল্মে যে কষ্ট করি, যেভাবে রোদে পুড়ে গাছের নিচে বসে টিনের থালায় বসে ভাত খাওয়া, তারপরে একটা বালির ঝড় হয়ে গেল, সেই ভাতের মধ্যে বালি, সেটা না চিবিয়ে আমরা গিলে ফেলছি ভাত, এটা আমার ছেলে মেয়েরা পারবে না, এই ভয়টা ছিল। কিন্তু ওরা ফিল্মের সাথে জড়িত হোক, এটা আমি যে একেবারে চাইতাম না তা নয়। যেমন আঁখিকে তো আমি গানে এনেছি, এইখানে আমার কোনো অবজেকশন ছিল না। আর ছোট মেয়েটা কোনোদিনই তুলতুলা মানে তুলতুল যে সে গানও করতে চায় নাই, অন্য কোনো কিছুতে ইনভলভ ছিল না। এনিওয়ে শি ওয়াজ প্রফেশনাল, কাজ করেছে, এখন অবশ্য কাজ করে না। তার দুটো টুইন বাচ্চা আছে, আমার বেস্ট ফ্রেন্ড ইন দ্য ওয়ার্ল্ড নাও। বাহ, একজনের নাম হলো ইউসুফ, আরেকজনের নাম ইব্রাহিম। আরে বাহ, দারুণ। তো এই দুজন হলো আমার বেস্ট ফ্রেন্ড ইন দ্য ওয়ার্ল্ড। আর আপনার একমাত্র ছেলে হ্যাঁ। তাসভির আহমেদ, তাকে নিয়ে যদি কিছু বলেন। তাসভির খুব ফাঁকিবাজ ছিল একটা সময়, কিছু করতে চাইতো না, ঘুমাতো, ব্যবসা বাণিজ্য করবে না, কি করবে না করবে। আজকালকার ছেলে মেয়েদের তো কোনো ঠিক নাই, লেখাপড়া যতটুকু শিখেছে ভালোই শিখেছে, ঠিক আছে। জোর করেই বললাম যে ফ্যাক্টরিটা দেখো। তুই স্টার্টেড গোয়িং টু দ্য ফ্যাক্টরি। তারপর এখন সে ইন্টারেস্ট পেয়ে গেছে। তা আমার অনেক রিলিফ হয় এখন যে আমাকে ফ্যাক্টরিতে দৌড়াতে হয় না, সে সপ্তাহে 5 দিন ফ্যাক্টরিতে যায়। আরে বাহ, এবং সে লুক আফটার করছে এখন। দারুণ। আপনার বাবা একজন সফল ব্যবসায়ী ছিলেন, আপনিও তাই, এবং ছেলেও সেই পথে আগাচ্ছে। আশা করছি ওর সময় লাগবে, আর একটু 1-2 বছর সময় লাগবে, সে কন্ট্রোল নিয়ে নেবে। ওকে, আঁখি আপুর কাছ থেকে শুনেছি আপনি তো সবসময় ফিটফাট থাকেন, আমরা দেখি আপনি ঘুমের মাঝেও চুল ঠিক করেন, এবং তিনিও। আমি তো জানি না, আমি ঘুমের মধ্যে চুল ঠিক করে, এটা কি আমার জানার কথা? বাকিরা জানে, তারা হয়তো জানে, কিন্তু আমি জানি না, কারণ আমি তো জেনে শুনে আমার হাত যায় না, কারণ আমি তো ঘুমে। কিন্তু আঁখি আপা বলেছেন এই স্বভাবটি তিনিও মনের অজান্তে রপ্ত করেছেন। বাহ, ভালো। এবং শ্রদ্ধা রুনালাল ম্যাম এখানে বসে বলে গেছেন যে আপনি লিফটেও চুল ঠিক করেন। হ্যাঁ, আয়না দেখলে কে না একটু ঠিক করতে চায়। লিফটে আয়না থাকে কিন্তু। হ্যাঁ, জি তো স্যার। আয়না দেখলে সবাই ঠিক করতে চায়, ওটা রুনালাইলাও করে, এটা তুমিও যদি ওখানে আয়না পাও একটু দেখবে, এটা হাত যাবে একটু। মানুষের চুলের প্রতি একটা আলাদা আকর্ষণ থাকে। স্যার, আপনার সম্পর্কে আরও কিছু সিক্রেট জেনেছি। এত বড় সুপারস্টার হবার পরেও আপনি নিজের কাপড় বা কোন কাপড়টা আপনি পরবেন সেটা আপনি নিজেই ঠিক করে রাখেন, কোন কাপড় কোন ক্লোজেটে আছে, এবং বাড়িতেও নাকি আপনি নিজে মানে যে কাপড়টা পরেন আয়রন করা কাপড় পরেন। 100%। এবং এটা আমি নিজে দেখি। আমি আজকে এখানে আসবো, জুতা পলিশ করেছি, ওরে বাহ, আই ডু ইট মাই সেলফ।
আচ্ছা, আমার দারুণ। জুতা আমাকে কেউ পরায় দেবে না কোনোদিন। ফিল্মে যখন ড্রেস পরায়, ড্রেসম্যানরা কিন্তু জুতাও পরায়, কিন্তু আমি আজ পর্যন্ত কোনোদিন কোনো ড্রেসম্যানের হাতে জুতা পরি নেই, দারুণ। আমি নিজে পরতাম। হ্যাঁ, ড্রেস বাকি তো পরাতেই হয়, উপায় নেই, কিন্তু জুতাটা আমি কাউকে হাত দিতে দিতাম না। স্যার, এবার আপনার নায়িকাদের সম্পর্কে শুনবো। বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র পত্রিকা চিত্রালীতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছিল ৮০-এর দশকের নায়িকাদের প্রিয় নায়ক ছিলেন আপনি। আপনার ফিগার, হাইট, লুক, অভিনয় সব মিলিয়ে অন্যদের থেকে আলাদা হওয়ার কারণে নায়িকারা নাকি আপনাকে খুব পছন্দ করতেন। শুধু ৮০ দশক না, ৮০ এবং ৯০ দশক, আমি কিন্তু দুটা দশক ছিলাম প্রচণ্ডভাবে। আমার শুরু কিন্তু মানে ৭০ দশকে, 1972 থেকে শুরু, তারপর ৮০ দশক, তারপর ৯০। আমি 2002 পর্যন্ত আমি একদম মানে প্রফেশনালি কাজ করেছি। তারপর আস্তে 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 ব্রেক নিয়েছি, ৩ বছর কাজ করিনি, আবার কাজ করেছি। তো নায়িকাদের কাছে আমি প্রিয় ছিলাম। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে নায়িকারা আমাকে কোনোদিন বলেনি, কোনো নায়িকা বলেনি, না শাবানা, না কবরী, না ববিতা, না রোজিনা, দিতি, এরাই তো আমার নায়িকা ছিল। তারপর একটা জেনারেশন, এটা তো তখন বলা উচিত ছিল ওদের। আমাদের কাছে বলেছে স্যার। এনিওয়ে, আমাকে বলেনি। স্যার, আমি একটু মজার গল্পগুলো শুনবো। আপনার নায়িকারা নাকি এক সময় আপনাকে বটবৃক্ষ মনে করে সূর্য থেকে নিজেদেরকে আড়াল করত। ওটা একবার হয়েছিল আমার জীবনের প্রথম, যখন আমি আউটডোরে গেলাম। ছবিটার নাম ছিল মমতা। আচ্ছা। আমি আর কবরী। তো সেই ছবিতে মোস্তফা সাহেব ছিল, আরো অনেক অনেক ছিলেন। তখনকার দিনে যে আর্টিস্টরা চেয়ারে বসবে, তার জন্য আলাদা চেয়ার থাকবে, উপরে ছাতা নিয়ে কেউ দাঁড়িয়ে থাকবে, অথবা ছাতা, বড় বড় ছাতা বেছানো থাকবে, সেখানে আমরা বসবো। এত কিছু ছিল না। আমাদের বসার জায়গা হতো মোড়া, একেবারে যে বেতের মোড়া, ওটাতে আমাদেরকে বসতে দিত সবাই। আমি না, এটা রাজ্জাক সাহেব, শাবানা, ববিতা, এভরিবডি। তো ওই দিন শুটিংয়ে সি বিচে একটা গানের শুটিং হচ্ছিল, তো খুব ঝামেলা ছিল কি কারণে যেন। তো সেখানে আমি যেখানে যাচ্ছি, কবরী আমার পাশে দাঁড়াচ্ছে। আচ্ছা। তো আমার একটু আনইজি ফিল করছিলাম। আবার এইদিকে গেলাম, দেখি কবরী ওখানে এসে দাঁড়াচ্ছে। তো আমি ভাবছি যে উনি এত আমার পাশে ঘেঁষে দাঁড়াচ্ছেন কেন? পরে বুঝতে পারলাম যে উনি আমাকে বটবৃক্ষ হিসাবে ইউজ করছে, যে আমার ছায়াটা ওনার উপরে, হ্যাঁ, ওনার জন্য সানবার্ন না হয়। হ্যাঁ। যাই হোক, এটা আমি একবারই এবার একটু হয়েছিল। স্যার, এবার একটু অন্য নায়িকার প্রসঙ্গে যাব। আমাদের শ্রদ্ধেয় রোজিনা ম্যাম, তার সঙ্গে একসাথে নেপালে শুটিং করছিলেন -3°C তাপমাত্রায়। তুমি আমার কত চেনা, সেই গানের ওই যে সেই বিখ্যাত মাফলারের গল্প একটু না, শুনতে চাই। ওখানে যেটা হয়েছিল যে রোজিনা ওই ছবিতে তো খুব বড় লোকের মেয়ে ছিল, যার জন্য বিভিন্ন ড্রেস পরতো। যখন আমরা নেপাল টাউনে ছিলাম, তখন তো খুব বেশি একটা ঠান্ডা ছিল না, তো সেই ফিনফিনা একদম সেই জর্জেট টাইপের একটা ড্রেস পরেছে। আমি একটা ফুল হাতা টি শার্ট পরেছি, রাউন্ড কলার। তারপরে যখন গাড়ি যাচ্ছে ঘুরে ঘুরে, সে কত উপরে উঠে গেল, ১-১.৫ ফিট উপরে চলে গেল, প্রচন্ড ঠান্ডা, -3। আমি তো গান শুরু হয়নি তখনও। আমি কোথায় কার কাছে যেন একটা মাফলার পেলাম, মাফলারটা গলায় জড়িয়ে ফেললাম স্টাইল হিসাবে, কিছুটা রক্ষার। আমার টি শার্টটা একটু মোটা ছিল, অসহ্য ঠান্ডা ছিল তখন। শিবলি ভাই ছিল ডাইরেক্টর। ওই বড় বড় রিফ্লেক্টর বোর্ডগুলো, যেটা দিয়ে আমাদের ফেসে লাইট করা হয়, ওই 4টা বড় বড় রিফ্লেক্টর দিয়ে মাঝখানে একটা জায়গা করে দেয়া হয়, ওখানে একটু আগুনের ব্যবস্থা করা হয়, আর শর্ট দিয়ে গিয়ে আমি আর রোজিনা ওইখানে বসে থাকতাম। আচ্ছা। তারপরে এসে আবার শর্ট দিতাম। এই স্যার, পরবর্তী সময়ের বা আপনার পরবর্তী প্রজন্মের যে নায়িকারা রয়েছেন, তারা অনেকেই খুব আফসোস করে বলেন বা আফসোস করে মরে যান যে কেন তাদের সময় আপনাকে তারা পেলেন না নায়ক হিসেবে। আমাদের পরবর্তী প্রজন্মের নায়িকারা, এখন আমি যদি বলি, মৌসুমী, শাবনূর, পূর্ণিমা, তারপর পপি, এই তো 4 জন। এরপরেরটা খুব বিরাট একটা, আমি বলতে পারবো না, কয়েকজনকে চিনি। ওরা লাইক করতো আমাকে,
কেন লাইক করতো সেটা তো আর আমি জানি না। আমার সবাইকে ভালো লাগতো, ওরা সবাই দেওয়ার ভেরি গুড আর্টিস্ট। পপিও খুব ভালো আর্টিস্ট, পূর্ণিমা ভালো আর্টিস্ট, মৌসুমী কিছু চরিত্রের জন্য অসাধারণ, কাউকে এখানে আলাদা করা যায় না। সুযোগ পেলে, ভালো গল্প পেলে, ভালো চরিত্র পেলে আমাদের সবাই, আমি কিন্তু অভিনয়ের কোনো মানদণ্ড আমার কাছে নেই। তুমি একটা অভিনয় করলে, এই অভিনয়টা যদি পাবলিক অ্যাকসেপ্ট করে দেন ইট ইজ ওকে। সেই চরিত্রটা যদি আবার আমিই করি, আমারটাও যদি পাবলিক অ্যাকসেপ্ট করে ইট ইজ ওকে। তো এখানে বড়কে ছোটকে কেউ না, পৃথিবীর সমস্ত আর্টিস্টরা সেম। আমাদের সবারই এম থাকে আমাদের এই অভিনয়টা পাবলিক অ্যাকসেপ্ট করে নেক, সেটা হলো আমাদের পরিচয়। 1 নাম্বার 2 নাম্বার কিচ্ছু নেই। স্যার, এবার এই প্রজন্মের যারা, এমন 2-1 জনের কথা আপনাকে আমরা শোনাতে চাই, আপনাকে নিয়ে তারা কেমনটা ভাবেন দেখাবো স্যার। চোখ রাখি পর্দায়। বাংলাদেশের প্রায় সব প্রজন্মের দর্শকই আলমগীর স্যারকে পেয়েছেন একজন অসাধারণ অভিনেতা হিসেবে, এবং সবচেয়ে বড় বিষয় হলো উনি প্রায় 53 বছরের ওপরে হলো উনি তার অভিনয়ের এই দীর্ঘ জীবন, দীর্ঘ ক্যারিয়ার, এর ভেতরে আলমগীর স্যার শুধুমাত্র অভিনয়েই মনোনিবেশ করেছেন, আর অন্যদিকে কিন্তু তার মনটাকে তিনি নেননি। আর আমরা অভিনেতারা নানান পেশার সাথে সংযুক্ত থাকি তাদের জীবন জীবিকার জন্যে, কিন্তু আলমগীর স্যার সবসময় শুধুমাত্র অভিনয়ের দিকেই তার পূর্ণ মনোনিবেশ ছিলেন। এবং তিনি আমাদেরকে যা দিয়েছেন, আমি তো বলবো যে আমরা তার কিছুই দিতে পারিনি। আমরা বাংলাদেশের দর্শকেরা আমরা তাকে কিছুই ফেরত দিতে পারিনি। উনি আমাদের বাংলা ছবির জগৎকে, বাংলা চলচ্চিত্রকে উনি আলমগীর ভাই এত কিছু দিয়েছেন। তার অভিনয় নিয়ে আসলে বলবার মতো ধৃষ্টতা আমার নেই, আমি সেটা বলবো না আসলে, কিন্তু তার সবচেয়ে বেশি যেই বিষয়টি আমাকে আকর্ষণ করে সেটা হচ্ছে তার বলিষ্ঠ কণ্ঠস্বর, এবং এত বছর হবার পরেও তার প্রেজেন্স, তার আবেদন কোনোভাবেই কোনো অংশে কমেননি। আমি তো চাই যে আমাদের এই সব নতুন প্রজন্মের ফিল্ম মেকাররা তার মতন মানুষকে নিয়ে আরো অনেক নতুন কাজ করুক, কারণ আমাদের অনেক কিছু পাবার আছে তার কাছ থেকে এখনো। নিশ্চয়ই আমাদের নতুন ফিল্ম মেকাররা সেই বিষয়টির দিকে দেখবেন, যেন আমরা অনুজেরা আরো অনেক বেশি কিছু শিখতে পারি তার কাছ থেকে। তিনি বাংলা চলচ্চিত্রকে যেভাবে সার্ভ করেছেন, তেমন করে যেন তার পথ অনুসরণ করে যেন আমরা কাজ করে যেতে পারি। আমাদেরও প্রয়োজন আছে তার মতো মানুষের আশীর্বাদ ধন্য হবার। আপনি অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন, এবং আপনার সঙ্গে আরো কাজ করবার জন্য আমি মুখিয়ে রইলাম। শুভ জন্মদিন আলমগীর ভাই। আলমগীর স্যারকে নিয়ে আসলে 1-2 লাইনে কথা বলে শেষ হবে না, অনেক কথা বলতে হবে, কিন্তু আমাকে এত কথা বলার তো সুযোগ নেই, তাই অল্প কথাই আমি বলছি। প্রথমত আমি নিজেকে অনেক লাকি ফিল করি যে আমি আমার সময় আলমগীর স্যারকে অ্যাজ এ কো-আর্টিস্ট আমি পেয়েছি, তার সাথে অনেকগুলো ছবিতে কাজ করার সুযোগ পেয়েছি। এবং স্যারের কাছে তখন, স্যার যখন সেটের সামনে দাঁড়াতেন তখন আসলে অনেক নার্ভাস ফিল করতাম, ভয় পেতাম, এখনও পাই, কিন্তু উনি তার জুনিয়র শিল্পীদের সাথে এতটাই সাবলীলভাবে কথা বলতেন যাতে আমরা অন স্ক্রিনে ভয় না পাই, আমরা যাতে কাজটা সুন্দরভাবে করতে পারি। উনি খুব কমফোর্ট জোনটা দিতেন। স্যারের গুণাবলী নিয়ে কথা বললে তো শেষ হবে না। আর খুব ইচ্ছা ছিল যদি আরেকটু আগে সিনেমা জগতে আসতাম, হয়তো স্যারের সাথে নায়িকা হিসেবে কাজ করার সুযোগটাও পেতাম। এনিওয়েজ, অনেকগুলো সিনেমায় কাজ করার পাশাপাশি আমরা কিন্তু দেশের বাইরে অনেক শো করেছি। রুনা ম্যাম সহ আরও অনেক বড় বড় তারকারা সহ দেশের বাইরে শো করেছি। তো তখন আমাদের দেশের বাইরে
মানে শো এর পর, একটা সাকসেসফুল শো এর পর আমরা আড্ডা দিতাম। স্পেসিফিক কিছু মানুষদেরকে নিয়ে আলমগীর স্যার আড্ডা দিতেন। আর তখন ওই সময় আমি আবিষ্কার করলাম আরেক নায়ক আলমগীরকে। উনি যখন ওনার ফিল্মের কথাগুলো বলতেন, ওনার কাজের এক্সপিরিয়েন্সের কথাগুলো শেয়ার করতেন, তখন আমরা মন্ত্রমুগ্ধের মতন ওনার কথাগুলো শুনতাম এবং শিখতাম। আলমগীর স্যার, আলমগীর আঙ্কেল, যেটাই বলি না কেন, তিনি আমাকে সুইটহার্ট বলে ডাকেন। এই সুইটহার্টের পিছনে এত মায়া, মমতা এবং বাবার মতন স্নেহ করেন। আখি আপুর সাথে আমার একটা ভালো বন্ধুত্ব আছে, বন্ডিং আছে। আখি আপু যেভাবে আদর করেন, আমাকেও সেভাবে আদর করেন। আলমগীর আঙ্কেল, লুনা ম্যাম আমাকে তাদের পরিবারের একটা অংশ বানিয়েছেন। আমি যে সেই পরিবারের একটা অংশ হতে পেরেছি, বা আমাকে সেই গুড লিস্টে তারা রেখেছেন, এটা কজন শিল্পীর ভাগ্যে আছে বা কজন মানুষের ভাগ্যে আছে। আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি, সরি। আমি খুবই লাকি, আপনি আসলে লাকি। এবং আমার পরে যারা আলমগীর স্যারের সাথে কাজ করার সুযোগ পাননি, তার সান্নিধ্যে যেতে পারেননি, আমি সত্যি বলবো তারা দুর্ভাগা। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, জানার আছে। স্যার কেমন লাগলো? ভালো। ওর তো সুইট হার্ট, শি ইজ অলওয়েজ এ সুইট হার্ট, এবং খুব ভালো একটা মেয়ে। আমরা আসলে অনেক আড্ডা মারি মাঝে মধ্যে। এখন তো কষ্ট হয়, এরা এই যে পূর্ণিমা, শাবনূর, মৌসুমী, পপি, এদের তো চলচ্চিত্র ছেড়ে দেওয়ার বয়স হয়নি, এদের তো সেই ধরনের সময় আসেনি। আমাদের চলচ্চিত্রের অবস্থা এতটা খারাপ হয়ে গেল যে কোনো কাজ নেই, তো ওরা কোথায় কাজ করবে? সত্যি দুঃখজনক। তারপর যারা আছে কাজ করছে এর পরের জেনারেশনটা বোধহয় অপু বিশ্বাস থেকে শুরু, আরও অনেকে আছে, সবাই ভালো, কিন্তু আমাদের ছবি তো নাই। ওই বছরে দুটা ঈদে কয়েকটা ছবি রিলিজ হবে, এটা তো একটি ফিল্ম ইন্ডাস্ট্রি হতে পারে না। এটা একটা দুঃখজনক ব্যাপার হয়ে যাচ্ছে। তা এখন দেখি নতুনভাবে আবার শুরু করা যায় কিনা, চলচ্চিত্রকে আবার ঘুরিয়ে দেয়া যায় কিনা। চলচ্চিত্রটা তো বেসিক্যালি আমাদের সারা জীবনে ছিল এফডিসি কেন্দ্রিক, সে এফডিসিরই অবস্থা খুব খারাপ এখন। আমি সবসময় পজিটিভলি চিন্তা করি, মানুষের জীবনে প্রত্যেকটা ঘটনায় কিন্তু রাত আসে, কিন্তু রাতের পরে সকাল তো হয়, ডেফিনেটলি সূর্য তো উঠে। তো আমরা চলচ্চিত্রের আবার সূর্য উঠবে সে আশা করি। নিশ্চয়ই স্যার। স্যার জয়াপাকে নিয়ে কি বলবেন? জয়া আহসান যখন আমি কাজ করতাম তখন সে টেলিভিশনে কাজ করতো, ওকে আমি কখনো দেখিনি সামনাসামনি। একবার কোনো একটি অনুষ্ঠানে কোথায় আমি তখন তাকে প্রথম দেখলাম, আমি দেখলাম যে মেয়েটির সাথে তো আমি ডাইরেক্টলি চোখে চোখ রেখে কথা বলছি। আমি বলি, তুমি কোথায় ছিলে এতদিন? শি ইজ এ ভেরি ভেরি গুড আর্টিস্ট, খুব ভালো অভিনয় করে, আগেও করতো, এখনও করছে। আমার সাথে বেসিক্যালি সবারই ভালো সম্পর্ক, জয়ার সাথে যেমন সম্পর্ক, অপু বিশ্বাসের সাথেও আছে, বুবলির সাথে। আমি বুবলিকেও সামনাসামনি দেখেছি একবার দুবার, পরিমণিকে সামনাসামনি দেখিনি, আরো যারা আছে অনেককেই দেখিনি সামনাসামনি। পরিমণিও মানে চান যে তিনি আপনার নায়িকা হবেন? আরে আমি তো এক পায়ে দাঁড়ানো। তবে ইয়ের সাথে আমাকে যদি এখন সুযোগ দেয়া হয় যে আপনি কাউকে বেছে নিয়ে অভিনয় করেন, আমি কিন্তু বেছে নিব বিদ্যা সিনহা মিমকে। ও মাই গড! কেন? কেন? হাইট? ও ওয়াও, দারুণ দারুণ দারুণ। নিশ্চয়ই তারা এই আয়োজন দেখবেন, আপনার কথা শুনবেন। ভালো, মেয়েটি ভালো, এবং শি ইজ ভেরি মিষ্টি, মেয়েটির কথাবার্তা খুব মিষ্টি, খুব ভালো। যেমন আমি 2018-এ একটা ছবি করব, সো সুইট অফ হার, ইট ওয়াজ রিয়েলি রিয়েলি সুইট অফ হার। আমাকে বললো যে ভাই আমার কোনো রোল নেই, মানে আমার খুব ভালো লেগেছিল এটা, কিন্তু দুর্ভাগ্য যে ওই ছবিটা তার কোনো রোল ছিল না। আচ্ছা, এনিওয়ে ভবিষ্যতে যদি ছবি করি নিশ্চয়ই হবে স্যার। নিশ্চয়ই হবে। স্যার, আজকের এই রাতটি শুধুমাত্র আমি একটি অনুষ্ঠান সঞ্চালনা করছি না, আমার কাছে মনে হয় যে প্রতিটি মুহূর্ত আমার কাছে খুব স্মরণীয় হয়ে থাকবে, প্রতিটি অনুভূতি অন্যরকম। আপনার অনুমতি পেলে আমি আরও একটি বিরতিতে যাব।
প্রিয় দর্শক, সময় হয়েছে আরও একটি বিরতি নেবার। আপনারা দেখছেন মাছরাঙার বিশেষ আয়োজন স্টার নাইট। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি মাছরাঙার বিশেষ আয়োজন স্টার নাইটে। আর আজ আমার অতিথি অভিনয় শিল্পীদের মধ্যে যিনি পেয়েছেন সর্বাধিক 10 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং 21 পদকে ভূষিত শ্রদ্ধেয় আলমগীর স্যার। ফিরে এলাম এবং আজ আমরা আপনার 76তম জন্মদিন উদযাপন করছি। 76 শেষ করলাম? 76 শেষ করলেন, 77-এ পা দিয়েছেন। স্যার, একটা মজার গল্প আপনার সাথে শেয়ার করতে চাই। গল্পটি যদিও আমি শুনেছি আখিয়াপুর কাছ থেকে। 90s-এর সময় হেমা মালিনী এলেন দেশে, আমাদের দেশে সোনারগাঁতে একটি প্রোগ্রাম করছেন। আখিয়াপুরা ছবি তোলার জন্য তারা গ্রিন রুমে গেলেন এবং ছবি তুলছিলেন, কিন্তু আপনি যে পেছনে দাঁড়িয়ে আছেন এটা আখিয়াপুরা খেয়াল করেননি। তো ছবি তোলার এক পর্যায়ে হেমা মালিনী আপনাকে দেখে বললেন, ও মাই গড, হু ইজ দিস হ্যান্ডসাম ম্যান, হি লুকস লাইক ধরমজি। তখন আখিয়াপু বললেন, হি ইজ মাই ফাদার, হি ইজ দ্য বিগেস্ট হিরো ইন দ্য কান্ট্রি। হ্যাঁ, এটা আমি রুনার কাছে একবার শুনেছি। রুনা আমাকে কথাটা বলেছে, অনুষ্ঠানে রুনাও ছিল। ওয়েল, আই হ্যাভ নাথিং টু সে। এটা তো আমার কথা নাই, মামালিনী যদি বলে থাকে। এবার একটু সুচিত্রা সেনের গল্পে যাব। আপনি উত্তম কুমারের অনেক বড় ফ্যান, কিন্তু তার সঙ্গে কখনো আপনার দেখা হয়নি। না, হয়নি। সুচিত্রা সেনের সাথে দেখা হলো যখন তিনি কারোর সঙ্গে দেখা করতেন না না। এবং সময় দিতে চেয়েছিলেন মাত্র 10 মিনিট, কিন্তু আপনি যাবার পর দীর্ঘ সময় তার সাথে গল্প করেছিলেন। দু একটা স্মৃতি বা গল্প যদি আজকে শেয়ার করা যায় স্যার। মানে আমি প্রথম কলকাতায় কাজ করতে গেলাম, এটা 1990, সত্য মিথ্যা ছবি। ওখানে কাজ করব, তো আর্টিস্ট ছিল আমি আর সন্ধ্যা রায় ছবিতে। আচ্ছা। তো আমি বললাম যে কলকাতায় কাজ করব, উত্তম কুমার তো নেই, তো সুচিত্রা সেন বেঁচে আছে, ওনার একটু আশীর্বাদ নিয়ে কাজটা করি। তা আমি সন্ধ্যা রায়কে বললাম যে দিদি, আমি একটু ওনার সাথে দেখা করব। উনি বললো যে আলমগীর, এটা সম্ভব না। আমি ব্যক্তিগতভাবে রঞ্জিত মল্লিকের সাথে আমার আগে থেকে পরিচয় ছিল। তা আমি দাদাকে বললাম, রঞ্জিত দা, আমি ওনার সাথে একটু দেখা করব। বলে যে আলমগীর, উনি দেখা করে না, আমি রিকোয়েস্ট করতে চাই না। তো এই দুজন যখন না করলেন, তখন আমি প্রোডাকশন ম্যানেজারকে বললাম, তুমি বাড়িটা চেনো? বলে হ্যাঁ। আমি, তুমি নিয়ে যেতে পারবে? আমার একজন সিনিয়র ফ্রেন্ড আমার পাশে বসা মেকআপ রুমে, বলে তোর কি খুব ইচ্ছা দেখার সুচিত্রা সেনকে? আমি বলে হ্যাঁ। বলে আমি তোকে কাল নিয়ে যাব। বলে তবে আমি বাড়িতে ঢুকবো না, আমি বাড়িটা চিনি, আমি তোকে নিয়ে যাব আমার গাড়িতে করে। ওনার নাম ছিল বারিন ব্যানার্জি। আচ্ছা। উনি জাস্ট বছরখানেক আগে মারা গেছেন, কলকাতার বাসিন্দা। তো উনি পরের দিন আমাকে নিয়ে গেলেন, আমি গেলাম সেখানে। তো গেটে ঢুকতে পারলাম না, ওই দারোয়ানের কাছে একটা চিরকুট পাঠালেন যে দিদি, বাংলাদেশ থেকে এসেছি, তোমার দর্শন প্রার্থনীয়। দর্শন প্রার্থী না, কিন্তু দুটো শব্দের মধ্যে অনেক পার্থক্য, অনেক তফাৎ। দর্শন প্রার্থনীয় লিখে পাঠিয়ে দিয়েছি। এখন সে দারোয়ানা তো সুচিত্রা সেনের বাড়িতে ঢুকতে সময় লাগে, আর বাড়ি বিরাট জমির উপরে, একটা পেছনের দিকে একটা দোতলা বাড়ি, সামনে বিরাট বাগান। তাই আধা ঘন্টা পরে দারোয়ান ফিরে এসে বললো যে ইয়ে মেম সাহেব দিয়া হ্যায়, আপকো কাল সুবহ 10 बजे ফোন করনে বলা। আচ্ছা, ঠিক আছে। তো বারিন্দা বললো যে কালকে সকালে ফোন করিস তুই। পরের দিন সকালবেলা আমার সাথে আমার এক বন্ধু, বেদের মেয়ে জ্যোৎস্নার প্রডিউসার আব্বাসুল্লাহ ছিল, আমরা একই হোটেলে ছিলাম। তো ফোন করলাম, তো উনি দেখা করবেন না, উনি ধরলে ফোনটা। তো আমি ফোন করে বললাম যে একজন মহিলা ধরেছে, আমি বললাম যে দিদি, আমি তোমার সাথে দেখা করতে চাই। বলে আমি একটু ব্যস্ত আছি। উনি কিন্তু ডাইরেক্টলি নো বলেননি, বলে আমি একটু ব্যস্ত আছি, এটা সেটা বিভিন্ন অজুহাত দিচ্ছিল, আমি নাছোড়বন্দা। আমি বলি ঠিক আছে দিদি, তুমি কতদিন ব্যস্ত থাকবে? 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস? আমি 1 মাস কলকাতায় বসে থাকবো, তোমার সাথে দেখা করে যাব। সেদিন ছিল 31 ডিসেম্বর। আচ্ছা। তো ওদিন আমাদের একটা পার্টি ছিল, 31st নাইট পার্টি। কলকাতায় তো খুব জাঁকজমক করে হয় এটা। তো বললো যে আজকে তো তোমাদের নিশ্চয় পার্টি আছে? আমি বললি জি আছে। বলে পার্টিতে যাওয়ার আগে তুমি আমার সাথে দেখা করে যাবে, অনলি ফর 10 মিনিটস।
তারপর বারিন্দাকে আবার ফোন করলাম, বারিন্দা আমি তো সময় পেয়েছি, বলে বলিস কি, বলে হ্যাঁ, বলে ঠিক আছে আমি আসছি, আমি তোকে নিয়ে যাব। তো উনি আমাকে নিয়ে গেল, কিন্তু উনি ভেতরে যাননি, কারণ উনি সুচিত্রা সেন আমাকে শর্ত দিয়েছিল নো ফ্রেন্ডস নো ক্যামেরা, এই দুটা জিনিস প্রথমত। থার্ড ছিল যে নো পার্সোনাল কোশ্চেনস, কোনো পার্সোনাল কোশ্চেন করা যাবে না। ঠিক আছে, গেছি, আলাপ করেছি। ওই 10 মিনিট কখন পার হয়েছে উনিও হয়তো জানে না, ওনারও ভালো লাগছিল আমাদের দেশের কথা শুনতে, কারণ উনি তো এই দেশের। একদম। আমি বলছি, উনি শুনছি, আমরা কথা বলছি। এবং খুব আশ্চর্যজনক ঘটনা হলো, উনি আমাদের দেশের কয়েকজন আর্টিস্টকে চিনতেনও বাই নেম। উনি রাজ্জাক সাহেবের কথা জিজ্ঞেস করলেন, উনি কবরীর কথা জিজ্ঞেস করলেন, এবং এইভাবে শাবানার কথা জিজ্ঞেস করলেন যে তোমার পেয়ার শাবানা কেমন আছে, আরে বাহ, ওটা পর্যন্ত উনি জানেন। হ্যাঁ। এবং আরেকজনের কথা জিজ্ঞাসা করলেন, আনোয়ার হোসেন, আনুউদ্দিন, আমাদের যে আনু ভাই আর কি, আনোয়ার হোসেন, ওনার কথা জিজ্ঞেস করলেন। তাই বলে দিদি তুমি তো অনেকের কথাই জানো। বলে আমি একটু পত্রিকা তো পড়ি, তোদের দেশের যে খবর টবর থাকে। এই কথা বলতে বলতে কখন আমি তুই হলাম ওনার কাছে সেটা কিন্তু আমি জানি না। এরপরে উনি উঠে গেলেন, কতক্ষণ পরে দেখি ট্রে নিয়ে নিজেই নাস্তা নিয়ে আসছেন, রাখলো। তা আমি চা নিয়েছি আর একটা বিস্কিট খাচ্ছি। নারকেলের 3টা নাড়ু ছিল। আচ্ছা। তা আমি নারকেলের কোনো জিনিস খাই না। তিনি হঠাৎ মার্ক করলেন, উনি মার্ক করে বললেন যে তুমি নারকেলের নাড়ু খাচ্ছ না। আমি দিদি ওটা থাক, আমি চা আর বিস্কিটটা খাই। বলে না না ওটা খাও, ওটা আমি নিজের হাতে বানিয়েছি। আরে বাহ, আমি 3টা নাড়ু খেয়ে ফেলেছি। সুচিত্রা সেনের হাতে বানানো নাড়ু বলে কথা। এরপরে হয় কি, চলে আসবো যখন ফাইনালি চলে আসবো, তাই ভাবলাম যে দেখি ওনার জন্য যদি নেক্সট টাইম আসে কিছু নিয়ে আসবো কিনা, তাহলে দেখা হওয়ার চান্স থাকবে। বললাম বলে যে না থাক, কিছু লাগবে না। এরপর আমি যখন সিঁড়ি দিয়ে নামছি, উনি আমাকে পেছন থেকে ডাকলো যে ছোট ভাই শোনো, তুমি যখন আনতেই চাও আর তোমাকে ছোট ভাই বানিয়েছি, তুমি আমার জন্য মরণ চাঁদের দই নিয়ে আসবে। আরে বাহ, পরে কি সেটা নিয়ে যাওয়া হয়েছিল স্যার? হ্যাঁ, কিন্তু মরণ চাঁদ তো তখন ছিল না, তখন তো মরণ চাঁদ অ্যান্ড গ্র্যান্ড সানস হয়ে গেছিল। তো ওনার জন্য আমি ওটারই দই নিয়ে গেছি, নিজের হাতে পৌঁছে দিয়েছি। উনি আবার দেখা করলেন, দারুণ ব্যাপার। থার্ড টাইমও দই নিলেন, দেখা করলেন। ফোর্থ টাইম দই পৌঁছে দিতে বলল যে তুমি গেটে দিয়ে যাও, আর দেখা করলো না। আচ্ছা, আজকে তো 3 এপ্রিল, 6 এপ্রিল ওনার তার জন্মদিন। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা সবাই জানি যে ওনার বাড়ি পাবনা না, ওনার জন্ম পাবনায়। আচ্ছা। উনি ক্লাস 5-6 পর্যন্ত পাবনায় পড়েছেন, কিন্তু ওনার আদি বাড়ি যশোর। এটা উনি নিজের মুখে আমাকে বলেছে। আচ্ছা স্যার, এবার একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলতে চাই। আপনার প্রথম সিনেমা আমার জন্মভূমিতে আপনি একজন মুক্তিযোদ্ধার ভূমিকায় অভিনয় করেছিলেন। বাস্তবেও আপনি একজন কণ্ঠযোদ্ধা ছিলেন, আপনার ভাইও যুদ্ধ করেছেন। অথচ শুনেছি কখনো আপনারা মানে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট বা মানে মুক্তিযোদ্ধার যে সার্টিফিকেট বা সনদ, সেটার জন্য আবেদন করেননি। কিন্তু কেন? আমি করিনি, আমার ভাইও করেনি। আমি করিনি কারণ আমি নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে ক্লেম করি না। কারণ আমি কণ্ঠযোদ্ধা যেটা ছিলাম, যে আমাদের নবীনগর থানায় একটি গ্রাম ছিল ইব্রাহিমপুর। আচ্ছা। ইব্রাহিমপুর একটা গ্রাম, সেখানে সার্জেন্ট মুজিবুর রহমান নামে একজন এয়ারফোর্সের লোক, উনি আমাদের গ্রামের, কিন্তু উনি অন্য একটি গ্রামে এসে ক্যাম্প করেন। ওনার সাথে প্রায় 70-75 জন মুক্তিযোদ্ধা ছিল। তো উনি একদিন আমার সাথে গ্রামে দেখা, এই তুমি চলে এসো গ্রামে, আমার ক্যাম্পে চলে এসো। তা আমি চলে গেলাম একদিন সন্ধ্যার সময়। আমার সাথে জসিম নামে আরেকটি ছেলে ছিল, আমাদের ফ্রেন্ড। আমরা গেলাম সেখানে, দেখি কয়েকটা ছেলে ঠিক গান হচ্ছে না, গান গাইতে মানে দেশাত্মবোধক গান গাইতে চেষ্টা করছে নিজেদেরকে। এই তখন আমি ওদেরকে কয়েকটা দেশাত্মবোধক গান শোনালাম। তারপরে এটা সপ্তাহে 1-2বারের একটা প্র্যাকটিস হয়ে গেল। আমি প্রায় যেতাম, ওই মুজিবুর রহমান সাহেব খবর দিতেন, উনি সার্জেন্ট, উনি এয়ারফোর্সের সার্জেন্ট ছিল। ওই খবর দিলে, এবং আমাদের গ্রামের, কিন্তু আমাদের থেকে অনেক সিনিয়র ছিল। তো ওখানে গিয়ে আমি ওই মুক্তিযোদ্ধাদেরকে গান শোনাতাম, আমার দায়িত্ব হিসেবে এতটুক। আর সারাদিন ঘুরে ঘুরে ওনাদের খাওয়ার ব্যবস্থা করতাম।
এতগুলো লোক খাবে, কোথায় খাবে, কিভাবে, এই। আর আমার ছোট ভাই যে ছিল, সে একেবারে দেরাদুন ট্রেন্ড মুক্তিযোদ্ধা, সম্মুখ যুদ্ধে যুদ্ধ অংশ করেছেন। নিয়েছিলেন হ্যাঁ। তিনি। শুধু আমার ছোট ভাই না, আমার চাচাতো ভাইরা যারা ছিল, ফুফাতো ভাই, মাম, সবাই এই। দুর্দান্ত। কিন্তু স্যার, এরা কেউ মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নেয় নাই। তাদের পয়েন্ট একটা, যে দেশের জন্য কাজ করেছি, ওটার সার্টিফিকেট লাগবে কেন? ওটা আমার আত্মতৃপ্তির জন্য করেছি। আচ্ছা স্যার, সেই 1972 সালের 24 জন আপনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন। 52 বছরের এই পুরো ক্যারিয়ারের পর আপনি 21 পদকে ভূষিত হয়েছেন 2024 সালে। এখন অবধি 2023-এর জন্য 2023-এর জন্য পেয়েছেন। এখন অবধি স্যার আপনি স্বাধীনতা পুরস্কার পাননি। কিংবদন্তি রুনালাইলা যেমন স্বাধীনতা পুরস্কার তিনি পেয়েছেন, কিন্তু 21 পদক তিনি পাননি। কখনো কি আপনারা হতাশ হন? না, আমি হতাশ না। আমি না পেলেও হতাশ হব না, পেলে আনন্দ পাবো। আমার থিওরি অফ মাই লাইফ হলো এটা, যে আমি কোনো কিছু কোনোদিন চেয়ে নিব না কারো কাছ থেকে, এবং কোনোদিন চাইবও না। আমাকে যদি যোগ্য মনে করে দেবে, না হলে আই এম ফাইন উইথ ইট। যতটুকু পেয়েছি, যে সম্মানটুকু দেশ থেকে পেয়েছি, এই যে ন্যাশনাল অ্যাওয়ার্ডগুলো পেয়েছি, ঠিক আছে, সেটা আমার অভিনয়ের জন্য। কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ডের যেটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেয়, সেটা তো আমার কন্ট্রিবিউশনের জন্য আমাকে দেওয়া হয়েছে। আই ওয়াজ রিয়েলি হ্যাপি ফর দ্যাট। তারপরে 2023-এর জন্য আমাকে যখন দেওয়া হলো, 21 পদক দেওয়া হলো, আই ওয়াজ হ্যাপি ফর ইট। এখন স্বাধীনতা পুরস্কার দেয় নাই, সেটাতে আমার কোনো আফসোসও নেই এবং আমার কোনো দুঃখও নেই। যদি আমাকে যোগ্য মনে করে দেবে, না হলে দেবে না, ফিনিশড। স্যার, এবার দেশের বাইরের এক তারকা নায়িকা আপনার জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, চলুন চোখ রাখি। আলমগীর ভাই, তিনি আমাদের কাছে এক আদর্শ। ওনার immense contribution to the film industry, I would say, both in Bangladesh and Kolkata. এক দারুণ দারুণ সম্পদ আমাদের সবার কাছে। আলমগীর ভাই, আপনার শুভ জন্মদিনে আমার অনেক 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 ভালোবাসা, শ্রদ্ধা, এবং আপনি আমাদের কাছে এক আদর্শ মানুষ, এক আদর্শ অভিনেতা, এবং শুধুমাত্র অভিনেতা নন, you've got immense talents, and সেই ট্যালেন্টগুলো এত বেশি যে বলে বোঝাতে পারবো না। তবে আপনি এক অপূর্ব মানুষ এবং অসাধারণ একজন পরিচালকও বটে। তো আপনার সাথে কাজ করে আমি সমৃদ্ধ, এবং আপনার পরিবার, আমাদের পরিবার, সবার সঙ্গে এত সুন্দর সখ্যতা, যে ইউ আর আ ভেরি প্রেশাস থিং ফর মি। আপনি খুব ভালো থাকুন এবং এইভাবেই আমাদের ইন্সপায়ার করতে থাকুন। থ্যাংক ইউ ঋতুপর্ণা। তো বিভিন্ন সময় বিভিন্ন রোল করেছে, কিন্তু এরা সবাই এই মৌসুমী থেকে নিয়ে তারপরে যারা আছে আমাদের দেশে বা কলকাতায়, ঋতুপর্ণা থেকে পরে যারা আছে, সবাই সবাই আসলে আমার সন্তান তুল্য, এবং আমি ওদের সাথে এইভাবেই চলি। স্যার, সত্যি আপনি আমাদের সম্পদ। যেমন আমি কলকাতা গেলে, আমি আমার ওয়াইফ যখন যাই, আমি আর রুনা যাই, ও অবধারিত আমাদের সাথে এসে দেখা করবে, অথবা ওর বাড়িতে নেমন্তন্ন করবে। বা ঢাকায় এলে মানে ঋতুপর্ণা আমার বাড়িতে আসবে না, এই ধরনের ইনসিডেন্ট নাই। ইভেন কলকাতার অনেক আর্টিস্ট, এই মিঠুন চক্রবর্তী, ও তো আমার মানে উই আর ফ্রেন্ডস। মিঠুন কিন্তু আমার থেকে একটু ছোট। আচ্ছা। যদি ওকে দেখতে এখন অনেক বয়স্ক মনে হয়, কিন্তু সে কিন্তু আমার থেকে একটু ছোট। আপনাকে দেখতে বেশি ইয়াং মনে হয় স্যার? না না, অতটাই ইয়াং মনে হয় না। এনিওয়ে, যাক। তো মিঠুনও খুব ভালো ছেলে, মিঠুনও খুব ভালো ছেলে। স্যার, এবার আপনাকে আপনার সিনেমার নামগুলো নিয়ে কিছু প্রশ্ন করতে চাই। করব? আচ্ছা, প্রথম প্রশ্ন,
ছোটবেলায় সবুজ সাথী কে ছিল? ছোটবেলার সবুজ সাথী ছিলাম আমরা, ওই যে আমরা যে তেজগাঁয়ে যে আমাদের থাকতাম আমরা আমাদের চাস্তো বোনরা, চাস্তো ভাইরা, তারপর আমার ভাই বোন, আমরা সব আমার আশেপাশে যারা পাড়া প্রতিবেশী। পাড়া প্রতিবেশী আমরা সবাই মিলে সবুজ সাথী। আরে বাহ। আপনার জীবনের প্রথম মনের মানুষ কে ছিল? আমার বাবা প্রথম থেকে মনের মানুষ, এখনো আমার বাবাই আমার একমাত্র মনের মানুষ। আরে বাহ। আপনি রজনীগন্ধা সিনেমার নায়ক, এবার বলুন আপনার সবচেয়ে প্রিয় ফুল কি? বেলি ফুল। বাহ, দুটোই সাদা। ক্যারিয়ারের শুরুতে যে প্রতিজ্ঞা করেছিলেন? আমার জীবনের প্রথম একটা ইন্টারভিউ যায় চিত্রালী পত্রিকায়, তখনকার দিনে একটি সিনেমা পত্রিকা। ওটার এডিটর ছিলেন পারভেজ ভাই। পারভেজ ভাইয়ের কাছে পারভেজ ভাই বলল, আহমেদ জওয়ান চৌধুরীকে ডেকে বলল যে নতুন ছেলে এসছে, ওর একটা ইন্টারভিউ ছেপে দাও আমাদের। তা আমরা গিয়ে আজা চৌয়ের টেবিলে বসলাম, উনি ইন্টারভিউ নিলেন। উনি একটি পরে এক সপ্তাহ বা 2 সপ্তাহ পরে ওই চিত্রালী যখন বের হলো, দেখলাম কোয়ার্টার পেজ একটা, ওই দিনে কোয়ার্টার পেজ, আমি একটা নতুন আর্টিস্ট, ছবি করছি, কোনো ছবি রিলিজ নেই, এটা একটা বিশাল ব্যাপার আমার জন্য। সেখানে একটা হেডলাইন দিয়েছিল উনি, আমি আলমগীর জয়যাত্রার পথে নেমেছি, যেটা আমি শুরুতে বললাম। আমি আলমগীর এখনো জয়যাত্রার পথেই আছি। অভিনয়, গান ছাড়া কিসের প্রতি আকর্ষণ রয়েছে? গান তো ঠিক আছে, অবসর সময় শুনি, আমি প্রচুর গান শুনি। আমার কিন্তু উইকনেসটা অভিনয়ের দিকেই, ওটার বাইরে কিন্তু আমার কোনো উইকনেস নেই। কার বাসায় অতিথি হয়ে যেতে সবচেয়ে বেশি ভালো লাগা কাজ করেছিল? যেখানে ভালো খাওয়া পেয়েছি, যেখানে গিয়ে দেখেছি ভালো খাবার দাবার আছে, ওটাই আমার কাছে তখনকার জন্য ওই মুহূর্তে ভালো লেগেছে। যদি স্পেসিফিক কারো কথা জানতে চাই? স্পেসিফিক কার কথা বলবো? স্পেসিফিক বলিউডের একজনের বাসায় গিয়েছিলেন, সালমান খান। হ্যাঁ ঠিক আছে, দাওয়াত দিয়েছিল, গিয়েছি, খাওয়া দাওয়া করেছি। সত্য কথা যেটা আমার কাছে অতটা স্পেশাল কিছু না, বাট আই ওয়াজ ভেরি ইমপ্রেসড উইথ দেয়ার বিহেভিয়ার। তারা এতটা ডাউন টু আর্থ, এদের কাছে আমরা আলমগীর কে? ঠিক আছে, আমি দেশে হয়তো আমার একটু না, কিন্তু ওখানে তো বেসিক্যালি আমি পরিচিত না, বাট তারা এত ডাউন টু আর্থ, যে সুন্দর বিহেভিয়ার, সব কিছু মিলে, এই আর কি। কখন নিজেকে রাজা সাহেব মনে হয়? আমাকে রাজা সাহেব মনে হয়, হ্যাঁ, আমাকে সবসময় রাজা সাহেব মনে হয়। আরে বাহ, এটা একদম পারফেক্ট ছিল আনসারটা। কখনো নান্টু ঘটকের মতো মানে ঘটকালি করেছেন? আরে বলিস, এটা আমি একবার ছোট থাকতে, আচ্ছা, একেবারে ছোট না, তখন আমি বোধহয় ইন্টারমিডিয়েট পড়ি, এই জাতীয়। তো একবার আব্বা আম্মা আমরা সবাই বসে কথা বলছি, কি কথায় কথায় বলেছিল যে কেউ যদি 40টা বিয়ে দিতে পারে ঘটকালি করে, তার নাকি একদম মানে বিরাট একটা কিছু, মানে ভালো হয়ে যাবে, অনেক সোয়াব হবে, মানে সে যারা হয় আগেকার দিনের মানুষরা। তা আমি কই, তাহলে তো এটা খুব ইজি, এটা আমি করব। তা আমি এটা ট্রাই করেছিলাম, কিন্তু পারিনি, হয় নাই। ওই একটা ট্রাই করে না পেরে তারপর আমার ওই চলে গেল আর কি, আগ্রহটা চলে গেল। কোন সিনেমায় কাজ করাটা অগ্নি পরীক্ষা মনে হয়েছিল? অনেক ছবি আছে, এখানে আমি একটা কথা বলি। শিওর স্যার। যে কোনো একজন ডাইরেক্টর আমাকে একবার বলেছিল যে আমি আজকে ইউটিউবে আপনার 5টা গান দেখেছি, ছবির 5টা ছবির 5টা গান দেখেছি। আমি কোন কোন ছবির? আমি দেখলাম যে প্রত্যেকটাই হলো আমার মন থেকে করা ছবির। বলে, দেখেন আপনি আলমগীর অভিনয় করছেন, 5টা আলাদা গান, 5টা আইডেন্টিটি আলাদা। আমার কাছে 5টা অভিনেতা মনে হয়েছে, একটা আলমগীর মনে হয়নি। দুর্দান্ত। তো এর চাইতে বড় অ্যাওয়ার্ড আমার জন্য কি হতে পারে? আমি কিন্তু আমার এই যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, এই ধরনের কিছু অ্যাওয়ার্ড আমি আমাদের কিছু ডাইরেক্টরদের কাছ থেকেও পেয়েছি। এক একজন এক একটা কথা বলেছে, যেটা আমার জীবনে সারা জীবন আমি ওই কথাগুলো আমার মনের মধ্যে আছে। চমৎকার। স্যার, আপনার কোন শত্রুকে আপনি ক্ষমা করে দিয়েছেন? আমার শত্রুকে আমি ক্ষমা করেছি, আমি নিজেকেই ক্ষমা করেছি। আমার শত্রু আমি নিজেই। ওকে। ইয়াং এজে আমি খুব উচ্ছৃঙ্খল জীবনযাপন করতাম, আমি সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি।
কিন্তু ওই উচ্ছৃঙ্খল আলমগীরকে আমি ক্ষমা করে দিয়েছি। দুর্দান্ত স্যার। আপনার মতো দেশপ্রেমিক কেন কখনো সক্রিয়ভাবে রাজনীতিতে জড়ায়নি? ওই যে আমি বললাম, আমি একটু অলস, আর রাজনীতি করতে হলে যেসব গুণাবলী দরকার আমার মধ্যে সেটার অভাব আছে। কারণ আমি নিজের খেয়ে ঘুমাই, আর রাজনীতি করতে হলে নিজের খেয়ে বনের মোষ তাড়াবার মতো এনার্জি থাকতে হবে, সেটা আমার নেই। টু ভেরি ফ্র্যাঙ্কলি, আই এম নট ফিট ফর পলিটিক্স, নো। ওকে। তবে আমি অবশ্যই পলিটিক্যালি কনসাস, দেশে কি হচ্ছে না হচ্ছে সবই আমি ফলো করি, তবে আমি কথা বলি কম। বুঝতে পেরেছি স্যার। মরণের পরে কিভাবে স্মরণীয় হয়ে থাকতে চান? আমার এই যতটুকু করেছে, আমার যতটুকু অভিনয় করতে পেরেছি, অভিনয় তো ওরকম কিছু করিনি আমি, যতটুকু করতে পেরেছি আজকাল এই মিডিয়ার যুগে এটা হয়তো আরো 100 বছর থাকবে, মানুষ দেখবে, হয়তো স্মরণ করবে, এই তো, এর বাইরে তো আর কিছু করার নেই। স্যার, এ পর্যায়ে আপনার জন্য একটি বিশাল সারপ্রাইজ অপেক্ষা করছে। আরো সারপ্রাইজ? আরো সারপ্রাইজ, ওটা কি? লাস্ট সারপ্রাইজ। চলুন পর্দায় চোখ রাখি। দেখি। এত কথা আছে বলার ওনার সম্বন্ধে যে এইটুক সময়ের মধ্যে হয়তো বলা যাবে না, কিন্তু আমি বলবো উনি একজন আদর্শ স্বামী, একজন আদর্শ বাবা, আদর্শ দাদা, আদর্শ নানা, এবং ওনার এত বড় একটা মন, বিশাল বিশাল বড় মন, এবং সবার জন্য উনি অনেক করেন কিন্তু কাউকে বলেন না। এবং আমাদের এই ফ্যামিলিতে যারা আছি আমরা, ছেলে মেয়েরা, নাতি নাতনিরা, সবাইকে উনি ওনার আদরে জড়িয়ে রাখেন সবসময়, সবাইকে সমানভাবেই দেখেন। আর উনি হচ্ছেন আমার ভালো লাগার মানুষ, আমার ভালোবাসার মানুষ, এবং আমার একজন প্রিয় বন্ধু। আমরা অনেক কিছু নিয়ে আলাপ করি, কোনো সমস্যা ঠিক না, হয়তো কোনো ব্যাপারে পরামর্শ করার দরকার হয়, উনিও আমাকে জিজ্ঞেস করেন, আমিও ওনাকে জিজ্ঞেস করি, এবং আমরা মিলিতভাবে একটা সলিউশন খুঁজে বার করি। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে যে একজন আরেকজনের প্রতি যে সম্মান, যে রেসপেক্ট, এটা একটা সম্পর্কের জন্যে ভীষণ একটা বড় ব্যাপার। আর উনি যতটা আমাকে রেসপেক্ট করেন, আমি তার চেয়ে আরও অনেক বেশি ওনাকে রেসপেক্ট করি। এবং ওনার ছবির ব্যাপারে আমি বলবো যে ওনার যে ট্যালেন্টটা আছে, আমার মনে হয় যে ওটা ফুললি ইউটিলাইজ হয়নি, আরও অনেক কিছু উনি দিতে পারতেন, করতে পারতেন। অনেক ছবি করেছেন, যে পরিমাণ ছবি করেছেন এত বছর ধরে, সেই কিছু ছবি আমার ভীষণ ভীষণ প্রিয়। একটি ছবি আমি বোধহয় 8, 9, 10 বার দেখেছি, এখনও পারলে দেখি। তো আমার মনে হয় যে উনি একজন অসাধারণ অ্যাক্টর, এবং উনি, আমি বলবো যে উনি আমাদের দেশের মহানায়ক। এবং আমরা একসাথে একটা ছবিও করেছি। আমি অনেক কিছু ওনার থেকে শিখেছি। অভিনয়ের ব্যাপারে আমার তেমন কোনো অভিজ্ঞতা ছিলই না, কিছুই ছিল না বলবো। উনি অনেক কিছু আমাকে দেখিয়ে দিয়েছেন। এবং আমরা যখন শুটিং করতাম বা মেকআপ রুমে বসতাম, তখন উনি আবার গানের খুব পাগল, অনেক গান শোনেন, অনেক গান আবার গেয়েও শোনান। অনেক সময় মাঝরাতে বলবে যে শোনো এই গানটা শুনেছো, তখন আবার নিজেই গাওয়া শুরু করবে। তো আমি বলি যে এখন অনেক রাত, আমরা এখন ঘুমোই, সকালবেলা উঠে শুনবো গানগুলো। তো মানুষ, বাইরের মানুষ ওনাকে দেখে যে খুব একটা গম্ভীর লোক, কিন্তু আসলে উনি তা নয়। উনি সবার সাথে ওইভাবে ফ্রি হয়তো হতে পারেন না, বাট যাদের সাথে উনি খুব ক্লোজ হয়ে যান, উনি একজন ভীষণ, মানে হাসাতে পারেন, অনেক নকল করতে পারেন। আমরা যখন ফ্যামিলিতে সবাই বসি তখন ওইগুলো আমরা দেখি উনি করেন, আমরা শুনি আর
হাসি। এবং আমি এটাই বলবো যে আল্লাহ আপনাকে সুখী রাখুক, শান্তিতে রাখুক, সুস্থ রাখুক। আর আমার তরফ থেকে একটা ছোট গিফট, সেটা হচ্ছে এটা আপনার প্রিয় একটা গান, আপনি আমাকে বহুবার শুনিয়েছেন, এটা আমি আরেকবার একটু গেয়ে দিচ্ছি। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। শুভ জন্মদিন, আমার অনেক 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 ভালোবাসা, দোয়া এবং শুভেচ্ছা রইল তোমার এই বিশেষ দিনের জন্যে, এবং সব সময় তোমার জন্য দোয়া করি তুমি সুস্থ থাকো, ভালো থাকো এবং এইভাবে হাসতে হাসতে জীবন কাটাও। কি বলবেন স্যার, কেমন সারপ্রাইজ দিলাম? সারপ্রাইজ ভালো। আমি বললাম না, আমি কোনো কিছুতেই মানে আমার উল্লাস সব কিছুতেই থাকে, কিন্তু অতি উল্লাস নেই। হ্যাঁ, আমি এরকম একটা মানুষ, মানে আমি প্রচণ্ড আনন্দ পেয়েছি, আমি সেটা এক্সপ্রেস করতে পারি না। যেমন নিজেরটা দিয়ে বলি, আমার ছেলে মেয়েরা ওরা জানে আমি খুব রাগী, কিন্তু আমি প্রচণ্ড ভালোবাসি। আমার পৃথিবী কিন্তু ওই তিনজন, আখি, তুলতুল, তাজভির। আমার পৃথিবীটা কিন্তু ওই তিনজন, কিন্তু আমি ওভাবে এক্সপ্রেস করতে পারি না। আমার ভিতরে কিন্তু উল্লাসও আছে, ভালোবাসা আছে, সব কিছু, কিন্তু কোনোটাই অতি নাই। অতি উল্লাস নাই, অতি ভালোবাসা নাই, অতি দেখানোটা নাই, এটা আমার মধ্যে নাই। তো আমি ওই রকম একটু মানে কেমন যেমন আমি বলেই ফেলি, প্লিজ স্যার। আমার এই যে 52 বছর, এখন 2026, প্রায় 54 ইয়ার্স, এই 54 বছরে হাতে গোনা কিছু ইন্টারভিউ আমি দিয়েছি। আমি ইন্টারভিউ দিতে পছন্দ করি না। আমি চিত্রালিতে ওই একটা, তারপরে হয়তো 4-5টা, কিন্তু ইন্টারভিউ না, আমার সম্পর্কে লিখেছে হয়তো অনেক, কিন্তু বসে ইন্টারভিউ দেয়া, কেউ আমার ইন্টারভিউ নিচ্ছে, সেটার আমার কিন্তু জীবন অনেক কম। কারণ আমি নিজের সম্পর্কে বলতে খুব অসুবিধা হয় আমার। স্বাচ্ছন্দ্য বোধ করেন না? স্বাচ্ছন্দ্য বোধ করি না, কারণ আমি এমন কিছু করিনি তো জীবনে যে একেবারে নিজেকে নিজে মানে ঢোল নিয়ে নামতে হবে। নো, আমি কিচ্ছু করিনি। একজন অভিনেতা হিসাবে আজকে যদি আমরা বলি, আমাদের দেশে একটা আনোয়ার হোসেন, একজন মোস্তফা সাহেব, একজন খলিলুল্লাহ খান, একজন রাজ্জাক সাহেব, ওপারে যদি যাই উত্তম কুমার, সৌমিত্রদা, দিলীপ কুমার বা রাজ কাপুর, এই যে এই সাবকন্টিনেন্টেই, পাকিস্তানে যদি যাই মোহাম্মদ আলী, হাবিব, ওয়াহিদ মুরাদ, এই যে আমাদের এই সাবকন্টিনেন্টে, তো আমি তো এখানকার একজন লোক, তাদের তুলনায় কি করেছি? কিচ্ছু করি নাই। সো আমি এগুলা নিয়ে না মানে কথা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমাকে প্রশ্ন করলে আমার কাছে কেমন জানি লাগে। যদি হ্যাঁ ওই ধরনের একজন ডাক সাইডটা অভিনেতা হতে পারতাম, হয়তো কিছু বলতাম। আর আমি প্রেসকে একটু অ্যাভয়েড করে চলি, কারণ হলো আমি যদি নিজের সম্পর্কে বেশি বলি, তখন কিন্তু দর্শকদের আমার কাছে চাওয়াটাও বেড়ে যাবে, কিন্তু আমি তো ওই পর্যন্ত পারবো না যেতে। তার থেকে আমি চুপ করেই থাকি। যাই হোক স্যার, অনেক কথা বলছি, অনেক গল্প শুনছি, কিন্তু কিংবদন্তিদের গল্পে কিন্তু কোনো ফুল স্টপ নেই, হয়তো কমা বসাতে হয়। সো আমি এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেকে যাব, ব্রেক থেকে ফিরে এসে আমি আবার গল্পে ফিরছি। ওকে প্রিয় দর্শক, সময় হয়েছে আরও একটি বিরতি নেবার। আপনারা দেখছেন মাছরাঙার বিশেষ আয়োজন স্টার নাইট। কোথাও যাবেন না, ফিরছি এক্ষুনি। প্রিয় দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি মাছরাঙার বিশেষ আয়োজন স্টার নাইটে। সঙ্গে আছি মৌ, আর আমার সঙ্গে রয়েছেন আমাদের সবসময়ের নায়ক, আমাদের আবেগের নায়ক শ্রদ্ধেয় আলমগীর। স্যার, ফিরে এলাম বিরতি থেকে। আপনি পাকিস্তান সঙ্গীত একাডেমিতে গান শিখেছেন। তুমি কোথায় পেলে? আমাদের তো হ্যাঁ, এর মধ্যে কোথায় জানি হাদি ভাই কথাটা বলে ফেলেছে এক জায়গায়।
আমি পাকিস্তান সঙ্গীত একাডেমি ছিল এটা গ্রিন রোডে, আমি কিন্তু পাকিস্তান টাইমের কথা বলছি, তখন এটা ছিল ইস্ট পাকিস্তান। তখন ওই সঙ্গীত একাডেমিতে গান শেখাতো হাদি ভাই। আমি প্রায় 3-4 মাস হাদি ভাইয়ের কাছে গান শিখেছিলাম। আচ্ছা। এবং এটা হয়তো কন্টিনিউ হতো, কিন্তু স্কুলটাই বন্ধ হয়ে যায়, তা গান শেখা হয়নি। এবং আপনি 1978 সালে আগুনের আলো সিনেমায় প্রথম প্লেব্যাক করেছিলেন। এরপর কার পাপে, ঝুমকা, কার পাপে আগে, কার পাপে আগে, আচ্ছা কার পাপে আগে, হ্যাঁ। এটা সত্যদা গাইয়েছিল আমাকে, সত্য সাহা স্যার। এই গানটা কে যেন গাইবে আর কি, আমারই লিপে গান। গানটা ছবিতে ছিল আমার আর শাবানার। আচ্ছা। সাবিনা ইয়াসমিন এসছে, কিন্তু ওই সিঙ্গার আসেনি। তারপর ডাইরেক্টর বললো যে সত্যদা আপনি গিয়ে দেন তো, সত্যদা ভালো গান করে, তো বলে আপনি গিয়ে দেন। তো সত্যদা গাচ্ছে, তো আমি রেকর্ডিং রুমে বসা, তা আমি ওখানে বসে বসে গাচ্ছি। তো সত্যদা কিন্তু ওই হেডফোন পরা গাইবে, ওদের দেখি হেডফোনটা খুলে ফেলেছে, খুলে হাঁটতে হাঁটতে বলে, এই ওঠো হিরো, ওঠো, তুমি গিয়ে দাও তোমার গান। আচ্ছা কি বলেন আপনি? বলে তোমার গানটা তুমি এইখানে যেটা গেয়েছো ওটা গিয়ে দাও, একদম পারফেক্ট গেয়েছো। আমি গিয়ে দিয়েছি, হ্যাঁ কিছু জানি না, পিছিয়ে গিয়ে দিয়েছি। এরপরে হলো আগুনের আলো ছবিতে আলম খানের সুরে গাইলাম। তারপরে এইভাবে আরো বেশ কিছু ছবিতে গাইলাম, ওই সুবলদার সুরেও গাইলাম, আলাউদ্দিন আলীর সুরে গাইলাম। তারপরে আমি নাম বলবো না, একজন সিঙ্গার আমাকে বললো যে আপনি যে গান করেন, আপনি কি, আপনাকে পয়সা দেয়? আমি জানি না, সবাই তো নায়ক হিসাবে ডাকছে, গান গাচ্ছি, চলে যাচ্ছি। বলে তাহলে আমাদের পেটে লাথি মারছেন কেন? বলে ওই গানগুলো আমি করলে তো আমি পয়সা পেতাম। আমি যে ইয়েস ইউ আর রাইট, জান আজকের থেকে আর গাবো না। এরপর আমি আর কোনোদিন গান গাইনি। তবে আপনার ক্যারিয়ারের প্রথম দিনের প্রথম শটটাও কিন্তু গানের চিত্রধারণ ছিল। গান নিয়েছিল, এটা তোমারই নামে নাম মৌ, আমাদের নৃত্যশিল্পী, আমার আরেক মেয়ে সাদিয়া ইসলাম মৌ। সাদিয়া ইসলাম মৌ, ও হলো আদরের আরেকটা মেয়ে। আর ওর জায়েদ তো আমাকে আব্বা করেই ডাকে, শ্বশুর আব্বা। তো আমার ওই গানটা গেয়েছিল মৌয়ের বাবা সাইফুল ইসলাম। পায়ের নিচে কোমল মাটির ছোঁয়া, মাথার পরে অসীম নীল আকাশ, এরপর আর মনে নেই। গানের কথা যেহেতু এত বলছি, আমার একটা অনুরোধ ছিল আজকের বিশেষ দিনে, যদি একটু 2 লাইন গেয়ে শোনাতেন। ও গড, এর বেশি হয়ে গেল। রুনা তো শুনিয়ে দিয়েছে, ওটার একটা কাউন্টার ওনার তো লাগবে, কাজ স্যার। হলো গান গাওয়া, তো ওনার কাজটা উনি করেছে, আমার কাজ হলো অভিনয় করা বা কথা বলা। আমি আমার কথা বা ইয়ে করছি। তো রুনা এত রোমান্টিক এক গান গাইলো, এখন আমি তো রোমান্টিক গান খুঁজে পাচ্ছি না। এই গানটা আমি রুনার জন্য গাই, ও আমার জন্য গেয়েছে কত যে তোমাকে বেসেছি ভালো, তা আমি ওটা গাই। আমি ধন্য হয়েছি ওগো ধন্য, তোমারই প্রেমেরই জন্য, তোমারই পরশে জানি ওগো শোনাবো, জীবন হলো যে অনন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার। নিশ্চয়ই রুনা ম্যাম অনেক অনেক খুশি হবেন এই গান শোনার পর, এবং এটি শোনাবো চলচ্চিত্রের গান, এবং অবশ্যই শ্রদ্ধা রুনা লায়লা আপনি বলে দেই প্লিজ স্যার। সবাইকে আমি গান শোনাই, সবাই খুব খুশি হয় যে কি সুন্দর গাইলেন। আর ওর সামনে যদি গান গাই বলে ওই বেসুরা গলাটা বন্ধ করো। তিনি তো সুরের মহাসাগর, তিনি বলতেই পারেন। সেই তো ওই সাগরে হাবুডুবু খাই মাঝে মধ্যে, এই আর কি, লাফালাফি করি। গান হয় না, গান খুব ভালো হয়েছে, এবং এটি শোনাবো চলচ্চিত্রের গান, এবং তিনি আপনার শোনাবো। এই গানটা আমি একটু বেশি গাই, কারণ যে গানটার যে অরিজিনাল শিল্পী প্রবাল চৌধুরী, ও আমার একটা কাছের বন্ধু ছিল। আচ্ছা। অসাধারণ বন্ধু ছিল। আমি একা যখন ওর সাথে বসতাম, আমি অনেক গান শুনতাম বসে বসে ওর কাছে, খুব ভালো লাগতো। স্যার এবার র্যাপিড ফায়ার, আমি খুব ঝটপট আরো রয়ে গেছে, আরো আছে স্যার। আমি খুব ঝটপট প্রশ্ন করব, আপনাকে খুব চটপট উত্তর দিতে হবে। 1972 সালে যদি অভিনয় শুরু না করতেন, সারা জীবন কোন পেশায় থাকতেন বলে মনে হয়? ব্যবসা করতাম। আপনি একজন সফল অভিনেতা তো বটে, পাশাপাশি একজন সফল চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা, গায়ক, উপস্থাপক, সংগঠক, ব্যবসায়ী।
তারপরও জীবন নিয়ে কোনো অপূর্ণতা বা আফসোস কি রয়েছে স্যার? যতগুলো বিশেষণ বললাম। দিয়েছো হ্যাঁ, তাতে অপূর্ণতা তো থাকার কথা না। একদম। তবে আমি কিন্তু সংগঠক, কথাটা কারেক্ট নয়, আমি সংগঠক না। আমি চলচ্চিত্র নিয়ে যতটুকু যেটা বলেছি ওটা কারেক্ট। আমি অভিনয় করেছি, আমি ডাইরেকশন দিয়েছি, আমি স্ক্রিপ্ট লিখেছি, সংলাপ লিখি, আমি গান করেছি ছবিতে। প্রযোজনা আমি করেছেন। কিন্তু গান লিখেছিও একটা দুটা, কিন্তু নিজের নামে আরে বাহ। কখনো দেইনি। আমি সুর করেছি। এই আমার বেসিক জিনিসটা কিন্তু চলচ্চিত্র। এর বাইরে ও সংগঠক একবার সংগঠনে দিয়েছিল আমাকে, শিল্পী সমিতির প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছিল। আমি ব্যর্থ হয়েছিলাম ওখানে, আমি সত্যি পারিনি চালাতে। আচ্ছা স্যার, যেদিন আপনার অফিসে যেতে ইচ্ছে করে না সেদিন কিভাবে সময় কাটান? ঘুমাই। বাহ। উত্তম কুমারকে বলা হয় বাংলা সিনেমার মহানায়ক, আব্দুর রাজ্জাককে বলা হয় নায়ক রাজ, আপনাকে কি বলা যেতে পারে? আলমগীর। শুধু ওই দুজনের নাম বলার পরে আমি যদি আমার নামের আগে কোনো বিশেষণ বসাই, এটা আমার ধৃষ্টতা হয়ে যাবে। আই ডোন্ট ওয়ান্ট ইট। বাংলা চলচ্চিত্রের মহানায়ক একজন, দ্যাট ইজ উত্তম কুমার। বাংলাদেশের নায়ক রাজ্জাককে তো মহানায়ক বলা হয় নাই, কারণ উত্তম কুমার একজন। রাজ্জাক সাহেবকে বলা হয়েছে নায়ক রাজ। এরপরে উজ্জ্বল ভাই আছে একজন আমাদের, তাকে মেগাস্টার বলা হতো, ফাইন। কিন্তু আমি সামহাও আমি আলমগীরই থাকতে চাই। আপনার নাম তো আলমগীর, আপনার পুরো নাম কি? আমার পুরো নাম হলো মহিউদ্দিন আহমেদ আলমগীর। পুরোটাই আমার কিন্তু বাবা মার দেয়া নাম। ওটা আমি ছোট করে লিখি M.A. আলমগীর। জি। সিনেমার জগতে আপনার সবচেয়ে কাছের বন্ধু কে কে? এক সময় ছিল রাজ্জাক ভাই, ফ্রেন্ড, ফিলোসোফার, গাইড। এখন আমার সবচাইতে কাছের ফ্রেন্ড উজ্জ্বল ভাই। হি ইজ অলসো মাই ফ্রেন্ড, ফিলোসোফার অ্যান্ড গাইড। বাহ। এবার চলে যাব আমি, কোন জুটি বেশি জনপ্রিয়, রাজ্জাক কবরী নাকি আলমগীর শাবানা? রাজ্জাক ভাই আর কবরীর সময়টা তারা আনপ্যারালাল ছিল, ওটার সাথে আমাদের তুলনা চলে না। ওদেরকে আমরা তুলনা বাইরে রেখে দিই। তারপরে আমাদের সময়টায় আমরাও মোটামুটি একটু ভালো ছিলাম, পাবলিক আমাদের ছবি দেখতো। সো সেটাকে আবার অন্যর সাথে তুলনা করা ঠিক হবে না, কারণ আমাদের সময়টা আলাদা একটা সময় ছিল, রাজ্জাক কবরীর তাদের একটা আলাদা সময় ছিল। সো জুটি প্রথা সব সময় ছিল। তা আরেকটা রাজ্জাক কবরীর আগেও তো রহমান শাবনাম একটা জুটি ছিল, আজিম সুজাতা একটি জুটি ছিল। তো যখন যার সময় হয় সে তখন চলে আর কি। তা আমি আর শাবানা হয়তো একটু বেশি চলেছি, অনেক দিন, লম্বা ছিল অনেক। আপনাদের সময়ে আপনি কাকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করতেন? নায়করাজ রাজ্জাক, সোহেল রানা, ফারুক, উজ্জ্বল? আমাকে নিজেই নিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। আপনার প্রথম 2 সিনেমার পারিশ্রমিক ছিল 5,000 টাকা। শেষ সিনেমায় কত পারিশ্রমিক পেয়েছিলেন? এটা অনেক দুঃখের। এনিওয়ে, সে কোনো কন্ট্রাক্ট ছিল না। ওটা ওই ছবির, যে আমার জন্মভূমি ছবি যেটা কুমকুম ভাইয়ের, ওটার প্রডিউসার ছিল জনাব হায়দার আলী সাহেব এবং আজিজুর রহমান বুলি। গেলাম, কুমকুম ভাই বলল যে ওকে নিলাম এই চরিত্রের জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তো কত দিবা? ওকে দাও একটা সাইনিং মানি টানি দিয়ে দাও। আরে আপনাকে 5,000 টাকা দিব। ঠিক আছে ঠিক আছে। আমি 5,000 টাকা, ঠিক আছে। সেই 5,000 টাকা উঠাতে আমার 5,000 টাকা খরচ হয়েছে। এই গেল একটা। আর আমার জীবনের শেষ ছবিতে আমি কোনো পয়সা পাইনি। উঠাতে পারেননি? একটি সিনেমার গল্প আমার জীবনের শেষ ছবি, ওটাতে আমি কোনো পয়সা পাইনি, কারণ আমি নিজে প্রডিউসার। আমাকে কে পয়সা দিবে? আপনার জীবন সঙ্গী শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যামকে এমন কি কথা বলা হয়নি যে কথাটি আপনি আজকে শো এর মাধ্যমে তাকে বলতে চান? না, উই আর ওপেন টু ইচ আদার। কিছু বলা বাকি নেই? না, ঝগড়া করলে ঝগড়া করি, প্রেম করলে প্রেম করি, আড্ডা মারতে হলে আড্ডা মারি, সবই তো বলে দিই। শ্রদ্ধেয় রুনা লায়লা আপনার কোন সিনেমা সবচেয়ে বেশি পছন্দ করে আর কোন সিনেমাটা পছন্দ করে না? ওরা বললো তো, একটা 10 বার দেখেছে বোধহয়। 10-12 বার দেখেছে। ওটা ওই ছবিটার নাম হলো দেশপ্রেমিক। দেশপ্রেমিক, কাজী হায়াতের। কাজী হায়াত। আর কোনটা পছন্দ করেন না, এমন কিছু আছে? ছবি? হ্যাঁ, হাতে গোনা ছবি দেখেছে, সব ছবি তো আর দেখা হয় না। সামহাও সব ছবি লাইক করে,
সব ছবি Okay. লাইক করে, এবং ওরা সবসময় আফসোস করে যে তুমি কেন ওইভাবে নিজেকে গুটিয়ে ফেললা অভিনয় থেকে। এটা সত্য। এই সময়ের একজন পরিচালকের নাম বলুন যার সঙ্গে আপনার কাজ হয়নি কিন্তু আপনি কাজ করতে চান। না, ওনার সাথে আর কাজ হবে না, উনি তো নেই। দুজন পরিচালক ছিল, একজন হলো মমতাজ আলী সাহেব, বিখ্যাত ডাইরেক্টর, আরেকজন ছিল নারায়ণ ঘোষ মিতা। কিন্তু নারায়ণ ঘোষ মিতার থেকে আমি একটি অ্যাওয়ার্ড পেয়েছিলাম। সেটা হলো আমার একটি ছবি, আমার খুব স্নেহভাজন একজন ছোট ভাইয়ের মতো ডাইরেক্টর মালেক আফসারি, ওর একটা ছবি ক্ষতিপূরণ দেখার পরে নারায়ণ ঘোষ মিতার সাথে আমার দেখা হয় এফডিসিতে। উনি গাড়ি নিয়ে চলে যাচ্ছিল, উনি গাড়িটা সামনে নিয়ে রেখে ফেরত আসে, দৌড়ে আসে। নারায়ণদা একজন সিনিয়র লোক, এসে উনি আমার পায়ের ধুলো নিতে যায়। আই ডিড নট অ্যালাউ ইট, আমি ধরে ফেলেছি ওনাকে। আমি, দাদা হোয়াট ইজ দিস, কী করছেন আপনি? বলে, আমি আপনার পায়ের ধুলো নেব। আমি, কেন? বলে, আপনি ক্ষতিপূরণ ছবিটা, আপনি যে অভিনয়টা করেছেন যে ফ্রম বিগিনিং টিল এন্ড পর্যন্ত, আপনি কিন্তু অল থ্রু একটি অ্যালকোহলিক ক্যারেক্টার, এবং দেখে মনে হচ্ছে যে আপনি অ্যালকোহল নিচ্ছেন কিন্তু আপনি কখনো মাতাল হচ্ছেন না, কিন্তু মাঝে মধ্যে বডিটা একটু টলে যায়, একটু কথা বলা ইমব্যালেন্স হয় একটু। এইরকম মেজার্ড ওয়েতে এই জিনিসটা আপনি কি করে করলেন? আমি, দাদা হয়ে গেছে বোধহয়। বলে, আলমগীর অসাধারণ অসাধারণ অসাধারণ, আমি ছবিটা দেখবো আরো কয়েকবার। তো নারায়ণ ঘোষ মতায়ের কাছে এটা শোনার পরে তো এটা আমার জন্য একটা বিরাট উপহার, বিরাট একটা অ্যাওয়ার্ড এটা। এই সময় যারা নায়ক রয়েছেন তাদের মধ্যে কার মাঝে নিজের ছায়া দেখতে পান? আমি আমার ছায়া কারো মাঝে দেখতে চাই না, এবং আমার মধ্যে অন্য কারো ছায়া সেটাও আমি দেখতে চাই না। যে তার নিজের মতো চলুক। অভিনয়টা নিজের ছায়াকে নিজে দেখতে শিখতে হবে। এই সময়ের একজন পরিচালকের নাম বলুন যার সঙ্গে আপনার কাজ হয়নি কিন্তু আপনি কাজ করতে চান। না, ওনার সাথে আর কাজ হবে না, উনি তো নেই। দুজন পরিচালক ছিল, একজন হলো মমতাজ আলী সাহেব, বিখ্যাত ডাইরেক্টর, আরেকজন ছিল নারায়ণ ঘোষ মিতা। স্যার, আপনার কাছে শেষ প্রশ্ন, যদি আপনার জীবনটা একটা সিনেমা হতো তাহলে তার কি নাম রাখতেন? একটি সিনেমার গল্প। ওয়াও, দারুণ। আজ স্টার নাইটে আপনার জন্মদিনের একদম শেষ দিকে রয়েছি আমরা, তবে কেক না হলে কি জন্মদিন উদযাপন হয়? নিশ্চয়ই এখন আমরা ঠিক আছে, কেক কাটতে হবে। আমি আমার জন্মদিনে আমার একটু অডিয়েন্সকে আমি দুটো কথা বলতে পারি? নিশ্চয়ই স্যার। প্রিয় ভাই বোনেরা, আপনারা গত 54 বছর আমাকে সহ্য করেছেন একজন অভিনেতা হিসাবে, ভালোবেসেছেন একজন অভিনেতা হিসাবে। আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি, আশীর্বাদ পেয়েছি। আজ আমার জন্মদিন, আমি 77তম জন্মদিনে পা দিলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন। অভিনয় এখন করছি না, কিন্তু আমি অভিনয় থেকে কিন্তু বিদায় নেইনি, আমি রিটায়ারও করি নাই, কারণ আমি অভিনেতাদের রিটায়ারমেন্টে বিশ্বাসী নই। আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো কোনো চরিত্র আবার পেয়ে যাই, আমি ইন্সপায়ার্ড হই সে রোলটা করার জন্য, আবার অভিনয় নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আপনাদের কাছে দোয়া চাই। স্যার, আপনার প্রতি অসীম কৃতজ্ঞতা, আজকে আমাদেরকে সময় দিলেন আপনি, এবং আজকের এই পুরো সময়টি আমি আজীবন মনে রাখবো, আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আলমগীর স্যার, হ্যাপি বার্থডে টু ইউ। এই কেকটা কাটতে হবে, এত সুন্দর কেকটা, এমন তো কষ্ট হবে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে স্যার, কিন্তু কিছু করার নেই। ঠিক আছে, চলো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ, শুভ জন্মদিন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ইচ্ছে আপনি 100 বছর বাঁচবেন, আমরা চাই আপনি 150 বছর বেঁচে থাকুন। না, ওটা আমি চাই না, কারণ আমি কারো
উপর ডিপেন্ডেন্ট হয়ে বেঁচে থাকতে চাই না। এটা আমি চমৎকার আমার বলেছেন। নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে চাই সুস্থভাবে। এবং সুস্থভাবে। নিশ্চয়ই আপনার সেই মনোবাসনা পূর্ণ হোক। আরো একবার শুভ জন্মদিন। থ্যাংক Please ইউ বসুন। ভেরি মাচ। Thank ভালো you, থাকো sir. তুমি। জি, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। অসংখ্য ধন্যবাদ স্যার। Okay. প্লিজ। প্রিয় দর্শক, আজকের স্টার নাইটের আয়োজনে আমরা শুধু একজন জীবন্ত কিংবদন্তির জন্মদিনে উদযাপন করিনি, আমরা উদযাপন করেছি একটি সময়কে, একটি ইতিহাসকে। কারণ কিছু মানুষ বয়সে বড় হন না, তারা সময়ের ভেতর আরো বড় হয়ে ওঠেন। আজ আমরা শ্রদ্ধেয় আলমগীরকে ফুল দিয়েছি, ভালোবাসা দিয়ে শুভেচ্ছা জানিয়েছি, কিন্তু সত্যি বলতে তিনি আমাদের যে স্মৃতি দিয়েছেন, জীবনভর যে অনুপ্রেরণা দিয়েছেন, তার কাছে সবকিছুই তুচ্ছ। প্রিয় দর্শক, আজকের স্টার নাইট থেকে আমি মৌ বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী শুক্রবার রাত 9টায় মাছরাঙা টেলিভিশনে। সবাই অনেক ভালো থাকুন। জীবন হোক অর্থবহ, জীবন হোক সুন্দর।